বেয়াদব ছেলে, কলেজে এসে টিচারদের সামনে সিগারেট খেতে লজ্জা লাগে না? বাসায় মা বাবা কোনো শিক্ষা দেয়নি নাকি তোর মতো তোর বাবা মাও এমন ইডিয়েট কোথাকার? এভাবে আরও অনেক কথাই বলল ম্যাডাম। ওরা শুধু চুপ করে শুনল। ফার্স্ট সেমিস্টার পাশ করার এক্সাম দিয়ে সেই যে গেল রাশেদ, আর কলেজে আসা হয়নি। ক্লাস শুরু হয়েছে গত 3 মাস আগে, তবে ও আজ প্রথম আসছে। কলেজের আড্ডাখানায় বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল আর সিগারেট খাচ্ছিল। হঠাৎ করে কোথা থেকে এক সুন্দরী রমণী এসে দুটো গাল লাল করে দিয়ে চলে গেল, মানে চর মারল আর কি। সে যাই হোক, মেয়েটা বদরাগী হলো হেব্বি সুন্দরী, যে কেউ প্রেমে ধপাস করে পড়ে যাবে। তবে রাশেদ প্রেমে পড়েনি, শুধু ভালো লেগেছে ওর কাছে। কি রে শালা, কোন জগতে হারালি? কোথাও না, এখানেই তো বসে আছি। কি রে, কি ভাবতেছিস? কলেজে এসে ভুল করেছি সেটাই ভাবছি। প্রথম দিন এসেই উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেল। আর মেয়েটা কে রে? আমরা কি করে জানবো? জানিস না তোরা কেউ তাইলে? শালা, তোর মতো আমরা তো আজকেই প্রথম কলেজে আসলাম, আমরা তাহলে কি করে জানবো? মুই কনফিউজড। লগে আমিও। বাদে তো, চল ক্লাসে যাই। চল। সিগারেটটা শেষ করে ক্লাসের দিকে হাঁটা দিল ওরা। রাশেদ এবার অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। পরিবারে ওর আব্বু আম্মু আর এক ছোট ভাই আছে। রাকিব, সাগর, সাকিব, ওরা 3 জন ওর বেস্ট ফ্রেন্ড। রাশেদ বন্ধুদের সাথে ক্লাসে আসলো প্রথম দিন, তাই বন্ধুরা কেউ জানে না পড়া কোথায়। প্রথম ক্লাসে বাংলা স্যার আসতেই ওদের 4 জনকে দাঁড় করালো। স্যার কিছু বলবেন? কিছু বলার জন্যই তো দাঁড় করালাম। বলেন স্যার। তোরা এতদিন কোথায় ছিলি? বান্দরবন। কেন? আসলে স্যার। বল। না মানে আসলে। তুতলাচ্ছিস কেন? ভালো করে বল। স্যার আপনারা আমাদের কি বলে ডাকেন? বাদর। এটাই, বাদরদের কাজ বনে বনে ঘুরে বেড়ানো, তাই আমরাও বনেই গিয়েছিলাম, বান্দরবন। তোদের সাথে কথা বলা মানে নিজে 5 তলা ছাদ থেকে লাফ দেওয়া এক কথা। একদম রাইট স্যার। চুপ বান্দরের দলেরা, বস চুপচাপ করে। ধন্যবাদ স্যার। সবাই বসার পর শালা ফেসে যাচ্ছিলাম এখনই। মিথ্যা বলতে যাস কেন? স্যার যেভাবে দাঁড় করাইলো তাই ভাবলাম। বাদ দেই সব। ক্লাস শেষ হওয়ার পর স্যার চলে যাওয়ার পর সবাই চুপ হয়ে আছে। ক্লাসে কেউ কারোর সাথে কথা বলছে না, সবার চোখ বইয়ের পাতায়। যারা কখনো পড়া দেয়নি তাদেরও এমন মনোযোগী হতে দেখে বন্ধুরা মিলে পাগলের মতো হাসতে লাগলো। আর রাকিব পকেট থেকে ফোন বের করে ফুল স্পিকারে গান বাজাতে লাগলো। এভাবে কিছুটা সময় যেতেই সবাই দাঁড়িয়ে গেল। হঠাৎ দাঁড়িয়ে যাওয়াতে রাশিদ লক্ষ্য করলো সকালে সেই বদরাগী মেয়েটা, কিন্তু সে এখানে কি করছে কিছুই বুঝতে পারতেছে না। প্লিজ সিট ডাউন বলার সাথে সাথে সবাই বসে গেল। আর ওদের বুঝতে এক মুহূর্ত দেরি হলো না যে এটা ওদের ম্যাম। ওরে মা, ক্লাসে ম্যাম এসছে তবু গান বাজছে। ওরা দ্রুত গানটা বন্ধ করে ফেলো। ক্লাসে সবার চুপ থাকা দেখে সবার মতো এখন ওরাও চুপ থাকার চেষ্টা করলো, কিন্তু সেটা আর হলো না। ক্লাসে ম্যামের সামনে গান বাজাচ্ছিল কে? সবাই ওদের দিকে ভূত দেখার মতো তাকালো। সবার এমন তাকানো দেখে ম্যামের বুঝতে বাকি রইল না যে ওরাই কাজটা করেছে। ওদের কাছে এসে 4 জনকে দাঁড় করালো। দেখেই বোঝা যায় এই ধরনের কাজ তোদের মতো বখাটে ছাড়া আর কেউ করতে পারে না। তোরা এখানে কেন? আমরাও তো এই ক্লাসে স্টুডেন্ট। স্টুডেন্টস? জি। স্টুডেন্টদের একটা গুণ আছে, সেটা কি তোদের মধ্যে আছে? কলেজে এসে সবার সামনে সিগারেট খাওয়া, ক্লাসে ম্যামের সামনে গান বাজানো, এইসব কি বাসায় ভদ্রতা শেখায়নি? সরি ম্যাম, আর কখনো হবে না এসব। তোর সরি তোর কাছেই রাখ। গান কে বাজিয়েছে? তোদের কাছে জিজ্ঞেস করছি আমি। আসলে ম্যাম আমরাই। তুই বাজিয়েছিস? না ম্যাম, গান আমি বাজিয়েছি। ফোন বের কর। জি। রাকিব ফোন দিল। ম্যাম আচ্ছা দিয়ে ভেঙে ফেলল। ম্যাম। একদম চুপ। মেয়ে দেখলে তাদের সামনে হিরো শাস্তি ইচ্ছে করে, তাই না? তোর ঘরে কোনো মেয়ে সদস্য নেই, ম্যামদের সামনে গান বাজাস? ও হ্যাঁ, তোরা তো নিজের মাকে সম্মান করিস না, আবার আমাদের কি করবি? আরও আজে বাজে কথা বলতে লাগলো। ওনার এমন কথা শুনে রাশেদের পুরো মাথা গরম হয়ে গেল। যা বলার ওদেরকে বলুক না, আন্টিকে আনার কি আছে? আর তাছাড়া আন্টি আর বেঁচে নেই। রাকিব এখনো অবধি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, কোনো মেয়ের প্রতি কুনজরও তাকায়নি। আর তাকেই এমনভাবে অপমান করা হচ্ছে। ভেবেছিল কিছু বলবে না, কিন্তু আন্টিকে নিয়ে কথা বলায় রাগটাকে আর কন্ট্রোল করতে পারলো না।
যা বলার আমাদের বলুন, আন্টিকে কেন এখানে আনছেন? কেন, খুব কষ্ট হচ্ছে বুঝি? আপনি আন্টিকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। যদি বলেন, আমার থেকে খারাপ আর কেউ হবে না। 1000 বার বলবো। কি করবি তুই? অনেক কিছু করব যা আপনি কল্পনাও করতে পারবেন না। তোদের কথা বলার ধরন দেখে বোঝা যাচ্ছে শুধু ওর মা না, তোদের মাও একই রকম। থাপ্পড়ের শব্দে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। সবাই হয়তো নীরবতা পালন করছে ওদের দিকে তাকিয়ে। রাশেদ রাকিবের দিকে তাকাতেই দেখলো ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছেলেটা এমনিতে ইমোশনাল, তার উপর মৃত মাকে নিয়ে আজে বাজে কথা বলে এমনটা হয় স্বাভাবিক। ম্যাম থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এমন কিছু হবে সেটা আশা হয়তো করেনি। দাঁড়িয়ে না থেকে টিচারদের টেবিল থেকে বজ্জাত ম্যামের ফোনটা নিয়ে ম্যামের কাছে গেল রাশেদ। উনি কিছু বলবে তার আগেই ওনার চোখের সামনে ফোনটাকে আছাড় মেরে ভেঙে দিল। এবার ম্যামের চেহারা দেখার মতো ছিল। রাগের ঠেলায় হাত মুঠো করে আছে, চোখ দিয়ে আগুনের গোলা বের হবে হয়তো। রাশেদকে মারার জন্য হাত উঁচু করতেই ধরে নিল। এত রাগ ভালো না সুন্দরী ম্যাম। হাত ছাড় আমার। যদি না ছাড়ি? তোকে আমি দেখাচ্ছি। ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে ক্লাস থেকে চলে গেল। তারপর রাশেদ রাকিবের সামনে এসে দেখে রাকিব মন খারাপ করে বসে আছে। শালা, মন খারাপ করছিস কেন? এমনি। উনি যেসব করেছেন তা থেকে বেশি কিছু নিজেও পেয়েছেন, তাই মন খারাপ করিস না। কিন্তু এখন কি হবে? যা হবে পরে দেখা যাবে। মৃদুল, এদিকে আয় তো। বল। উনি কবে থেকে জয়েন করেছে? বছরের প্রথম দিন থেকেই। তবে ওনার সাথে এমন করা তো ঠিক হয়নি। উনি যেটা করেছে সেটা ঠিক করেছে? তারপরেও উনি আমাদের ম্যাম, সাথে প্রিন্সিপাল স্যারের মেয়ে। প্রিন্সিপাল স্যারের মেয়ে মানে? উনি স্যারের বড় মেয়ে, অনেক রাগী আর খিটখিটে স্বভাবের। ঠিক আছে, তুই এখন যা। যাচ্ছি। শালার প্রথম দিন কলেজে এসেও শান্তি হলো না। আম্মু এজন্যই ওর সাথে কলেজে আসতে চায়। ক্লাসে বসে বসে এসব ভাবছে রাশেদ। তখন কলেজের পিয়ন এসে ওদের বলে গেল প্রিন্সিপাল স্যার ওনার রুমে ডেকেছে। স্যার আসবো? ভেতরে আয়। জি স্যার, বলুন। তুই ম্যামের সাথে এমন ব্যবহার কেন করেছিস? তুই জানিস এটার জন্য তোকে বড় ধরনের শাস্তি পেতে হবে। আপনার মেয়ে কি সাধু? ওনারও তো দোষ রয়েছে। আর বেয়াদবি আমরা করেছি? আমাদের যেটা খুশি সেটা করতেও বাধা দিতাম না, কিন্তু উনি আম্মু আন্টিদের নিয়ে বাজে মন্তব্য করেছিল। দেখলে বাবা, ও কতটা বেয়াদব, তোমার সামনে কিভাবে কথা বলছে। রাশেদ, তোকে কিন্তু আমি কলেজ থেকে বিতাড়িত করতে বাধ্য হব। করে দেন। মা, তুই বাইরে যা, আমি ওদের দেখছি। ওকে। ম্যাম বাইরে চলে গেল। স্যার উঠে গিয়ে দরজা আটকিয়ে টেবিলের উপর খুব সজোরে থাপ্পড় মারল। স্যার, পাগল হলেন নাকি? চুপ থাক হারামজাদা। এখানে থাপ্পড় মারলাম যেন রাইসা শব্দ পেয়ে বুঝতে পারে আমি তোকে মারছি। আর তুই তো ওকে খুব ভালো করে চিনিস ও কেমন। তারপরেও ওকে রাগাতে গেলি কিসের জন্য? আমি জানতাম না কি উনি আপনার মেয়ে, আর সে যে এরকম তা জানলে কি আমি জেনে শুনে পাগলিকে খেপাইতাম নাকি? ওর সাথে এখন একটু ভালো ব্যবহার করিস, ঠিক আছে? ওকে। আর আপনার মেয়েকেও বললেন? ওকে বললেও কোনো কাজ হবে না, তাই তোকেই বলছি। আর যদি ওর বাধ্যমতো না চলিস তাহলে তোকে ফেল করাতেও ওর হাত কাঁপবে না। কি এখন গালে হাত দিয়ে রুম থেকে বের হয়ে যা। কেন? যেটা বলছি সেটা কর। ঠিক আছে। স্যারের কথা মতো গালে হাত দিয়ে বাইরে বের হতেই দেখলো রাইসা ম্যাম দাঁড়িয়ে আছে। রাশেদকে দেখে হয়তো সে খুশি হয়েছে। স্যারের কথা মতো একটু মন খারাপ করে সেখান থেকে চলে আসতে লাগলো। স্যার সাপোর্ট করেছে কারণ রাশেদের আব্বুর সাথে স্যারের কলিজার বন্ধুত্ব। ছোটবেলা থেকে ওনারা একসাথে বড় হয়েছে। ওর ব্যাপারে কম বেশি অনেক কিছু জানতে পেরেছেন। রাইসা তার বাবা মায়ের বড় মেয়ে, আর ছোট একটা বোন আছে রাইসার, নাম জেরিন। ছোট থাকতে রাইসার সাথে ভালো বন্ধুত্ব থাকলেও এখন আর অনেক দিন ধরেই কোনো কথা হয় না। রাশেদের থেকে 5 বছরের সিনিয়র রাইসা। এসএসসি এক্সামের পরপরই রাইসার আম্মু মারা যায়। রাশেদ তার আব্বুর থেকে শুনেছে। তখন রাইসাকে পড়াশোনা করানোর জন্য স্যার ওকে কানাডা পাঠিয়ে দেয়। আগে টুকটাক কথা হলো, কানাডা যাওয়ার পর থেকে ওদের মাঝে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এক প্রকার ভুলে গিয়েছিল রাইসাকে, আর রাইসাও মনে হয় ওকে ভুলে গেছে। রাইসা ওকে চিনতে পারলো না। যাই হোক, আর রাজ হঠাৎ দেখা, এরই মাঝে কি হয়ে গেল।
সে যাই হোক, আজ আর তেমন ক্লাস করালো না। রাকিবকে সাথে নিয়ে শপিং মলে গিয়ে নতুন একটা ফোন কিনলো। তারপর যে যার মতো বাসায় চলে গেল। রাতে বাসায় ওই ঘুম থেকে ওঠ এখন। উঠছি, তুমি যাও। রাশেদের এক বড় ভাই আছে, আপন চাচাতো ভাই। সে যখন ছোট তখনই এক অ্যাক্সিডেন্টে বড় চাচা চাচি দুজনেই মারা যায়। আর সে এখন রাশেদের আব্বু আম্মুর কাছেই বড় হয়েছে। তাকে রাশেদও নিজের আপন ভাই বলে মনে করে। আর এ হলো তার বউ, রাশেদের ভাবি। তোকে আব্বু ডাকছে। কেন? সেটা গেলেই জানতে পারবি। চলো। লো মানে? ফ্রেশ হয়ে তারপর আই। যাচ্ছি। আর তুমিও না আমাকে শুধু শুধু ধমক দাও। হয়েছে, যা। ভাবি চলে যাওয়ার পর বাথরুমে গেল। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলো সবাই বসে আছে, শুধু রাশেদ ছাড়া, কারণ ও দাঁড়িয়ে আছে। সবার কাছে গেল। আব্বু কিছু বলবে? বস এখানে। তুই রাইসাকে মেরেছিস? কেন? রাশেদ ক্লাসের সব কথা বলো। তাই বলে মারতে হবে? আমি তো ওকে কোনো কারণ নিয়ে মারছি, কিন্তু ও তো আমাকে কোনো কারণ ছাড়াই কলেজের সবার সামনে মেরেছে। লোকি আমি তো কাউকে কিছু বলিনি। আর সে নিজে দোষ করার পর মার খেয়েও সবাইকে বলে বেড়াচ্ছে। যা হবার হয়ে গেছে, আগামীকাল ওকে গিয়ে সরি বলবি, ঠিক আছে? হোয়াট দা কথাবার্তা? আমি কেন ওকে সরি বলতে যাব? আমি বলছি তাই। পারবো না। আম্মু, রাশেদ কাল সরি বলবে, সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। সবে মিলে আরো কিছু সময় কথা বলার পর রাতের খাবার শেষ করে যার যার রুমে শেষই চলে গেল। আর রাতে টেবিলে বসে পড়ছিল, তখনই ভাবি আসলো। কিছু বলবে? বলো, কি বলবে? ভাবি, তুমি জানো না রাইসা কতটা বেয়াদব একটা মেয়ে? কাল ওকে সরি বলবি। রাইসা মোটেও বেয়াদব না। আন্টি মারা যাওয়ার পর থেকে নাকি এমন হয়ে গেছে। তাই বলে? না বললে আম্মু আব্বু কষ্ট পাবে। কি আর করার, ঠিক আছে বলবো। তারপর ভাবি চলে যাওয়ার পর আরেকটু পড়াশোনা করে ঘুমিয়ে গেল। গল্প। আহা, কি সুন্দর দৃশ্য। ম্যাম ছাত্রকে পাপ্পি দিচ্ছে। রাইসা ঠোঁটে ওর দিকে এগিয়ে দিতেই দুজনের ঠোঁট এক করে নিল। ছাড়তে যেন না পারে, তাই রাইসার গাল দুটো হাত দিয়ে ধরল রাশেদ, কিন্তু সেটা করতে সক্ষম হলো না। ধাক্কা দিয়ে ওকে সিটের উপর ফেলে দিল। আর প্রচণ্ড রেগে আছে, যা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছিল। হাত দিয়ে ঠোঁট মুছে নিয়ে বলল, তুই এটা একদম ঠিক করলি না। কোনটা ম্যাম? এটার প্রতিশোধ আমি নিব। আচ্ছা, আমিও প্রতিশোধ নিতে দিব। তারপর রাইসা আর কিছু না বলে রেগে ফায়ার হয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। পুরো ক্লাসে চোখ বোলাতে দেখলো সবাই ভূত দেখার মতো ওর দিকে তাকিয়ে আছে। তবে সবাইকে উদ্দেশ্য করে বলল, সামনের দিকে দেখো সবাই। ওর কথা শুনে সবাই স্বাভাবিকভাবে ঠিক হয়ে বসলো। তারপর আর রাইসার সাথে দেখা হয়নি। ব্রেক টাইমে সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছিল। তখনই দেখলো জেরিনকে, মানে রাইসা ম্যামের ছোট বোন, ড্রেস পরে কলেজে আসছে। ওই জিরো, এদিকে আয়। রাশেদ ওকে রাগানোর জন্য এমন করলো। ও কিছু না বলে চলে যেতে লাগলো। ওই জেরিন, এদিকে আয়। বলো। সিগারেট খাবি? রাশেদ মজা করে বলো। আর জেরিন কেন জানি অনেক রেগে আছে, তাই বলো। হ্যাঁ দাও। রাশেদও সত্যি সত্যি বলো। রাশেদ, এই নে। একটা সিগারেট এগিয়ে দিল। আর সত্যিই জেরিন সিগারেটটি হাতে নিয়ে এক টান দিতেই কাশতে কাশতে চোখ দিয়ে জল বের করে দিল। কারণ এর আগে কখনোই জেরিন সিগারেট খায় নাই, আজকে ফার্স্ট টাইম মুখে দিল, তাও আবার রাগের বশে। শুধু এখানে শেষ হয়নি, আহজ করে কান্না করে দিল। কিরে, কান্না করছিস কেন? আর কি হয়েছে তোর, বলতো? বাইরে কিছু ছেলে বাজে কথা বলছে, সেজন্য আপুর কাছে এসেছিলাম। কি বলছে শুনি? ভাইয়া, তুমি কি আমার সাথে মজা করতেছো? মজা করব কেন? আর ছেলেগুলো এখন কোথায় আছে? মোড়ের বাম পাশে 3টে ছেলে, একজন কালো শার্ট, একজন হোয়াইট টি শার্ট, আর একজন হলুদ। রাশেদ, তুই থাক, আমি একটু আসতেছি। তোমার বন্ধুগুলো ভয় পেয়ে চলে যাচ্ছে নাকি? থাপ্পড় খাবি একটা, কাজ আছে তাই যাচ্ছি। ঠিক আছে, যা। ওরা সবাই চলে গেল। জেরিন, এখানে বস। না, এখন আপুর কাছে যাব। পরে যাস, এখন বস এখানে। কিছু খাবি? ফুচকা খাবো। টাকা দে, ফুচকা নিয়ে আসছি। তুমি এত কিপটা কেন? ছোট বোনকে খাওয়াতে চেয়ে টাকা চাও, লজ্জা লাগে না? খুব পাকনা হয়েছিস তাই না? হইছে, আর ফুচকা লাগবে না। থাক, হইছে। আল্লাহ, আর ভাব নিতে হবে না, আনতেছি আমি। তারপর কলেজের বাইরে এসে 2 প্লেট ফুচকা নিয়ে আসলো। এই নে। ধন্যবাদ। আচ্ছা জেরিন, তোর আপু এত রাগী কেন রে? শুধু রাগী না, অনেক বেশি রাগী।
কথায় কথায় আমাকে বকা দেয় শুধু। আর কেন বলো তো? তোর বোনকে কিস করছি আজ। কি? কিস? কিভাবে? হ্যাঁ কিস, তুই বাচ্চা তাই বুঝবি না। এভাবে দুজন আরও অনেক সময় কথা বলতে লাগলো। কিছু সময় পর রাকিবরা বাকি 3টা ছেলেকে ধরে নিয়ে আসলো। জেরিন, এগুলোই ওরা নাকি যারা তুমি বাজে কথা বলছো? কিন্তু তোমরা তো কাজে গেছিলে, তো ওদেরকে পাইলা কোথায়? আরে পাগলি, এটাই তো ছিল আমাদের কাজ। জেরিন, এটা নে। কি করব ভাইয়া এটা দিয়ে? যা খুশি কর। জেন আর কোনো কথা না বলে কাঁধ থেকে ব্যাগ ওর কাছে দিয়ে ইচ্ছে মতো পিটাতে লাগলো। আর ছেলেগুলোর পালানোর কোনো পথ নেই, কারণ হারামিরা ওদের ঘিরে রাখছে। মার খেতে খেতে ছেলেগুলো মাটিতে পড়ে যাওয়ার পরেও জেইন থামার কোনো নামগন্ধ নেই। যদি মরে যাই, ওর সাথে রাশেদদেরও জেলের ভাত খেতে হবে। আর তাই পেছন থেকে জেরির লাঠি কেড়ে নিল। থাক বইন, আর মারতে হবে না। ভাইয়া আর একটু মারি দাও না। যেভাবে মারছি সেটাই অনেক, আর মারলে একদম মরে যাবে, তখন সবাইকে জেলে যেতে হবে। তো এখন এগুলোকে কি করবি? একটা গাড়িতে তুলে দে। তাই দিচ্ছি। তারপর সবাই মিলে একটা গাড়িতে তুলে ওদের হসপিটালে পাঠিয়ে দিল। তারপর আবার আগের জায়গায় বসে আড্ডা দিতে লাগলো। জেরিন, তুই এখন আঙ্কেলের কাছে যা। না, এখন তোমাদের সাথে আড্ডা দিব। যে সিগারেট খেতে পারে না সে আবার আমাদের সাথে আড্ডা দিবে? সবাই সিগারেট খেতে লাগলো। তোমরা এই যে সিগারেট খাও, কেউ কিছু বলে না? বলছিল। কে? তোর বোন কোষে 2টা থাপ্পড় দিছিল। তাহলে আবার খাচ্ছ কেন? আমরা তোর বোনকে ভয় পাই নাকি? না পাওয়াই ভালো। সবাই মিলে কথা বলছে, তখন দেখলো রাইসা অনেক জোরে হেঁটে ওদের দিকে আসছে। জেরিন, তোর বোনের কি আজ গায়ে হলুদ? আরে না, কেন? সামনে দেখ। তুই এই বখাটে ছেলেদের সাথে কি করিস? আসলে আপু, ভাইয়াদের সাথে আড্ডা। জেরিনকে আর কোনো কথা বলতে না দিয়েই বলো, ওদের সাথে আড্ডা কেন দিবি তুই? এমনিতেই ছিলাম। ওকে চল এখন আমার সাথে। আপু, আমার কথাটা তো আগে শোনো। আসলে ওনারা অনেক ভালো ছিলেন। তুই আমার থেকে বেশি জানিস? তুই আমার মুখে মুখে কথা বলছিস। জেরিন যেতে যাচ্ছে না যেহেতু, তাহলে থাকুক না। হ্যাঁ আপু, থাকি না। থাপ্পড়টা রাশেদের গালেই পড়েছে। আমাকে মারলেন কেন? তোর জন্য আমার বোন আমার কথা শুনছে না, তাই তোকেই দিলাম। জেরিন চল। আর কোনো কথা না বলে জেরিন এখন চলে গেল। শালি এটা ম্যাডাম নাকি ডাইনি, কথা কথায় গায়ে হাত তোলে। কখনো যদি আমার সময় আসি, তোকে এমন ফাঁসাবো, একদম 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। সবসময় দোয়া করব ঠিক যেন তোর মতো একটা বজ্জাত ছেলে পাস, যে হবে একদম লুচ্চা বজ্জা কি নেশাখোর ছেলে। এই টাইপেরই তোর বর হবে, কথায় কথায় তোকে মারবে। তখনই হবে আমার প্রতিশোধ। আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আমিন। কিরে, কি ভাবছিস? কিছু না, চল বাসায় যাব। হ্যাঁ চল, আর ভাবলো লাগতেছে না। ঠিক আছে চল। তারপর আর কলেজে না থেকে বাসায় চলে আসলো। রাতের পড়া শেষ করে ঘুমোতে যাবে, তখন ভাইয়া ভাবি রুমে আসলো। কিরে, ঘুমিয়ে গিয়েছিস নাকি? না, জেগে আছি। কিছু বলবে? বল। আমি আর তোর ভাবি আগামীকাল তোর ভাবির বাসায় যেতে চাচ্ছি। তো যাও। তোকেও যেতে হবে। কেন? আমার কাজিনের বিয়ে। সরি ভাবি, আমি যেতে পারবো না। তাহলে আমাদেরও হয়তো যাওয়া হবে না। আব্বু আম্মুকে সাথে নিয়ে যাও। ওনারাও যাবে। বিয়ে কবে? পরশুদিন। বিয়ের দিন গেলে হবে না? না, কাল মানে কাল। ঠিক আছে, যাব। সত্যি? হ্যাঁ সত্যি। ওকে, এখন ঘুমা তাহলে। গুড নাইট। ওকে, গুড নাইট। পরের দিন সকাল হতে না হতেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিল। ওরা আমাদের বাসা থেকে ভাবিদের বাসায় যেতে 3 ঘন্টা সময় লাগবে। ভাবি, তোমার কোন কাজিনের বিয়ে? নীলিমার। ওই পেতনি নীলিমার? রাশিদও আমার কিন্তু বোন হয়। তো কি হইছে, পেতনিকে কি পেতনি বলা যাবে না? এবার মারবো কিন্তু। থাক, মারতে হবে না। আর ভাবি, আমি যদি তোমার কাজিনকে নিয়ে পালিয়ে যাই তো কেমন হবে? তাহলে চাচু স্টক করেই মারা যাবে। আমার তো কিছু হবে না। তোকে তো আব্বু পেলে একদম জেলে দিবে। থাক, জেলের ভাত খাইতে চাই না। আর আব্বু আম্মুর গাড়ি কোথায়? ওনারা আগেই চলে গিয়েছে। 3 জনার অনেক কথা বলতে বলতে ভাবির বাসায় চলে আসলো। একই তো বিয়ে বাড়ি,
তার উপর এলাকার ডিসি মহোদয়ের ভাইয়ের মেয়ের বিয়ে, বাসা তো খুব সুন্দর করে সাজাতে হবে। ভাবির আব্বু হলো থানার ডিসি, সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখে। বাসার বাইরে গাড়ি পার্ক করতে সবাই ওদের দিকে এগিয়ে আসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। সবাইকে নিয়ে ভেতরে আয়। তারপর বাসার ভিতরে এসে সবাই বসলো। সবাই বসার সাথে সাথে কথা বলতে ব্যস্ত, একমাত্র রাশেদ ছাড়া। বড়দের মাঝে কথা বলতে কেমন কেমন ফিল হয়। ওনাদের কথার মাঝে বসে থাকতে থাকতে কানের পোকার বের হয়ে যাওয়ার অবস্থা। রাশেদের মতো ভাইয়েরও হয়তো ভালো লাগছে না, চেহারাটা একদম বিকৃতি করে রাখছে। মনে হচ্ছে রাশেদের থেকেও বেচার বেশি রেগে আছে। ভাইয়ের এমন চেহারা দেখছে আর মনে মনে হাসছে। কোথা থেকে যেন নীলিমা আসলো। ভাইয়া, আপু, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুই ভালো আছিস? জি, ভালো আছি। রাশেদ, কেমন আছো? আসি না মরে বেঁচে আছি। কেন, কি হয়েছে? এখানে বলবো? না না, উপরে আসো, সেখানে শুনবো। চলো। ভাইয়া একটু শুনবে? কি? তোমার সাথে কথা ছিল, যদি উপরে আসতে খুব ভালো হতো। চল। রুমে এসে বসতেই ভাইয়া বলল, কি বলবি বল। কিছুই না। তাহলে ডেকে আনলি কেন? সেখানে বসে মুখটা একদম গোমড়া করে রেখেছিলে, মনে হচ্ছিল ওনাদের কথায় আমার মতো তুমি নিজেও বিরক্ত হচ্ছিলে, তাই আমার সাথে করে রুমে নিয়ে আসলাম। একদম মনের কথা বলেছিস। তুমি ফ্রেশ হও, আমি একটু নীলিমার সাথে আড্ডা দিয়ে আসি। ঠিক আছে, চ। ভাইয়া বাথরুমে চলে গেল আর আমি রুমে আসলাম। নীলিমার রুমে যেতেই চোখ কপালে উঠে গেল। ও মাই গড, এটা রুম নাকি মহিলা গার্মেন্টসের কারখানা? এসব কি বলছো? পাগল হলে নাকি? পাগল হয়নি, বাট হব। পাগল হওয়ার কি আছে? আপনারা এতগুলো মেয়েকে দেখে প্রেমে পড়ার কি আছে? আর তাছাড়া এসব ময়দা সুন্দরীদের দেখে আমার প্রেমে পড়ার কোনো কারণ নেই। কি আমার ময়দা সুন্দরী? জি। নীলিমা, এই ছেলেটা কে রে? আপর দেব রাশেদ। ও আচ্ছা, তাহলে এই সেই বজ্জাত ছেলে যাকে তুই ভালোবাসার কথা বলেছিলি আর রাজি হয়নি। একদম রাইট, আমি সেই ছেলে। তবে এখন খুব আফসোস হচ্ছে। কেন? কারণ পেতনিটা আর পেতনি নেই। অনেক কিউট হয়েছে। যদি সেদিন ওর ভালোবাসার কথায় হ্যাঁ বলতাম, তাহলে আজ আমার সাথেই বিয়েটা হতো। তোমাকে চেনা আছে আমার, ভালোবাসবে বলে আমাকে শুধু ঘুরিয়ে গেছো। কি করব বলো, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড আমিনাকে ভালোবাসি। এই এখানে একদম আমাকে টানবে না, আমার বয়ফ্রেন্ড এসব শুনলে সুসাইড করবে। তখন আমি আর তুমি বিন্দাস প্রেম করতে পারবো, তখন কেউ আমাদের কিছু বলবে না। ওই, তোমার প্রেম তোমার কাছে রাখো, এখন তুমি রুম থেকে বের হও। আরে আসল কথাটাই তো বলা হয়নি। কি কথা? চলো আজ রাতে আমি আর তুমি পালিয়ে বিয়ে করে নিব। বড় পাপা লাঠি চেনো? আমাদের মাঝে ওই বদরাগী পুলিশকে কেন টানছো শুনি? কারণ তিনিই তোমাকে সোজা করতে পারবে। তাহলে আমার সাথে পালাবে না? জি না। আর আমি কি পাগল নাকি যে তোমার মতো পেতনির সাথে পালিয়ে বিয়ে করব? ওই, তুই রুম থেকে বের হতো। হোয়াট দা তুই করে কথা বলছো কেন? কারণ তোর সাথে এখন থেকে এভাবেই কথা বলতে হবে, না হলে আমার বাবুটা মাইন্ড করবে। বাবুকে? আমার হবু স্বামী। তাহলে তোমার বাবুটাকে ফিডারে করে দুধ খাইয়ে দিও, ঠিক আছে? তোকে আমি। রাশিদকে ধরার আগেই ফরুদ সবগুলো পেতনি মিলে ওকে ধরলে একদম আলু ভর্তা করে ছেড়ে দিবে। তাই আর নীলিমার রুম থেকে বের হয়ে ভাবির রুমে আসলো সে। এসে ফ্রেশ হয়ে ওর রুমে এসে ঘুমিয়ে গেল। পরের দিন আজ নীলিমার হলুদ সন্ধ্যা। ভাবিদের ছাদের ওপর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর তাই রাশেদ নীলিমার ফ্রেন্ডদের সাথে ছাদের উপর বসে আছে। কারণ ওর সমবয়সী কেউ নেই, তাই ওদের সাথে আড্ডা দিতে লাগলো। সবাই আনন্দ উল্লাস করতে ব্যস্ত। ধীরে ধীরে হলুদ দেওয়ার কাজ সমাপ্ত হলো। এখন নৃত্য অনুষ্ঠান। একে একে নীলিমার সব ফ্রেন্ডরা নিজ নিজ নাচ পরিবেশন করলো। এখন আমাদের মাঝে নাচ নিয়ে আসবেন মিস্টার রাশেদ। প্লিজ রাশেদ, কাম। ওই একদম না। যা, তুই তো নাচ পারিস। কিন্তু ভাবি, আমার তো আবার পার্টনার ছাড়া হয় না। এখানে কি পার্টনারের অভাব আছে? যাকে পছন্দ হয় তাকে সাথে নিয়ে তাই তো হবে।
আমার তো একজন দিয়ে হবে না, কজন লাগবে তোমার? আমাকে ছাড়া এক্সট্রা 6 জন লাগবে। তো বেছে নে। যদি রাজি না হয়? রাজি হবে। প্রমিস? প্রমিস। ওকে। আমার পার্টনার হচ্ছে আব্বু, আম্মু, আপনি, আন্টি এবং চাচু চাচি। ওর কথা শুনে সবাই তাই বলে আমরা বুড়ো বুড়িরা? আঙ্কেল, আপনি প্রমিস করেছেন কিন্তু। আপনাদের সাথেও তো আনন্দ শেয়ারিং করতে হয়, তাই না? এখন কথা বাদ দিয়ে সবাই রেডি হয়ে আমার পিছনে দাঁড়ান। আমাকেও আসতে হবে? জি রিয়ার আম্মু, কামন। সবাই পিছনে দাঁড়াতেই ওনাদের যুগের রোমান্টিক গান বাজিয়ে দিতে বলল। কথা মতো সেটাই হলো। এরপর দিন বিয়ে। সব ফর্মালিটিস শেষে ওরা বাসায় আসে। এর মধ্যে মনে পড়লো রাশেদ তো রাইসের কথা ভুলেই গেছে। কলেজও মিস হলো। মেয়েটা যে চরমালো, শিক্ষা দেওয়া উচিত না? দাঁড়া, মজা দেখাবে। পরের দিন সবাই কলেজে আসলো। কি রে, তোকে চর মেরেছে যে কাল? হ্যাঁ রে। ওরে তো মজা দেখানো উচিত। আমি নিজেই তো ভয় পাই ওকে, আমি আর কি দেখাবো? বাদে তো ক্লাসে যাই। চলো। তারপর সবাই মিলে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে বসে আছে। কিছুক্ষণ পর রাইসা ম্যাম ক্লাসে আসলো। রাইসা ম্যাম ক্লাসে আসতে সবাই দাঁড়িয়ে গেল। আর সবার দাঁড়ানো দেখে ওরা দাঁড়ালো। সিট ডাউন অল। সিট ডাউন বলার সাথে সাথে সবাই বসে পড়লো। আর এখন রাইসা ক্লাস নিচ্ছে। আর রাশেদ অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। কেমন একটা মায়া মায়া ভাব আছে তার চেহারাটায়। তবে আজ ওকে একটু প্রশ্ন করেনি। মাঝে মাঝে চোখে চোখ পড়লেও বুঝতে পারতো ওর উপরে অনেক রেগে আছে। সেদিনের মতো আজকেও ক্লাস করে বাসায় চলে আসলো। আর এভাবে আস্তে আস্তে 2 মাস চলে গেল। আর এখনও রাইসা ঠিক আগের মতোই আছে। মাঝে মাঝে বিনা কারণে ঝাড়িতে কথা বলবে। আর আজকে ক্লাসে বসে আছে। তখন ক্লাস টিচারের সাথে প্রিন্সিপাল স্যার আসলো। আগামী সপ্তাহে প্রতি বছরের মতো এবার তোমাদের এক্সাম শুরু হবে। স্যার, এটা বলার কি আছে? সবাই তো জানি। কিন্তু এবার নতুন একটা নিয়ম আছে। স্যার, এমনিতেও নিয়মের ছড়াছড়ি, তার উপর নতুন একটা নিয়ম। ওই তুই চুপ থাক। নতুন নিয়ম হচ্ছে কোনো স্টুডেন্ট একটা সাবজেক্টে ফেল করলে তাকে কলেজের ট্যুরে থেকে বাদ পড়তে হবে। স্যার, এটা আবার কোন নিয়ম? এক্সামের সাথে ট্যুরের কিসের সম্পর্ক? এটা তোমাদের রাইসা ম্যামের প্ল্যান। সবাই চুপ করে গেল। আশা করি সবাই বুঝতে পারছ। জি স্যার। প্রিন্সিপাল স্যার চলে যেতেই অনেকের মন খারাপ হয়ে গেল। ক্লাসের কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের পাশ করা নিয়ে সংশয় আছে। 3rd পিরিয়ডে ক্লাসের রাইসার আগমন হলো। রাইসাকে আজ অন্যরকম লাগছে। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক। ওয়াও, এক কথায় অসাধারণ লাগছে। আর নীল শাড়িতে সবাইকে ভিন্ন লাগে। আর অনুভূতি প্রকাশ করার প্রথম উদাহরণ। এই বাদর ছেলে, দাঁড়া। আমাকে বলছেন? তোকে এতটা সময় ডাকছি, শুনতে পাস নাই নাকি? কানে কোনো সমস্যা? রাশিদকে নাকি অনেক সময় ধরে ডাকতেছে, কিন্তু ও ভাবনার জগতে থাকে, শুনতে পায়নি। আসলে ম্যাম, আপনাকে দেখতে ব্যস্ত ছিলাম। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব বেয়াদব। সত্যি ম্যাম, অনেক সুন্দর লাগতেছে আজ আপনাকে। তোর এসব আজেরা প্যাচাল বাদ দে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। একটা কথা বলি, যদি কিছু না মনে করেন। কি? রাইসা বিরক্ত হলো। রাশিদ ভয়ে ভয়ে বলল, আই লাভ ইউ। হোয়াট? ম্যামের সাথে ক্লাসে এমন কেউ নেই যে অবাক হয়নি। সবাই হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে। থাকাটাই হয়তো স্বাভাবিক। ক্লাসে সবার সামনে ম্যামকে প্রপোজ করেছি, সাহসী অন্যরকম। নিজের মনে নিজেই সাহস সঞ্চয় করে আবার বলো, জি ম্যাম, সত্যি আপনাকে আমি ভালোবাসি। বেয়াদব কোথাকার! ম্যামকে এইসব বলতে লজ্জা লাগে না? ভালোবাসার লজ্জা বলতে কিছুই নেই। তোকে আমি মেরেই ফেলবো, এই বলে ঠাস করে আরেকটি মারলো। আমি মারি একটা ব্যথা লাগে না বুঝি? কুত্তা ছেলে, তোকে যেন আমার ক্লাসে আর কখনো না দেখি। আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। খুব ভালোবাসা, তাই না? অনেক অনেক ভালোবাসি আপনাকে। চল। কোথায়? বিয়া করব। এখানেই করি। কবুল কবুল কবুল। গালের পর ঘূর্ণিঝড় বয়ে গেল। শালার এটা মেয়ে নাকি অন্য কিছু? রাইসা আর কিছু না বলে রাগে ফুসফুস করতে করতে ক্লাসরুমে আর না থেকে চলে গেল। শালা, তুই ম্যামকে এসব বললি কেন? ভালোবাসি তাই।
মজা লস আমাকে লাগে। হোপ তোদের সাথে মজা নিব কেন, সত্যি ভালোবাসি। তাহলে ম্যামকে আই লাভ ইউ বললি যে? আরে বললাম তো ভালোবাসি। দুদিনের পরিচয় ভালোবাসিস? শালা 3 মাস হয়ে গেছে পরিচয়ের। দেখিউনি আপনাদের ম্যাম। বাট আমি ওকে ভালোবাসি ম্যাম, হোক আর যাই হোক। বাট আমি ওকে ভালোবাসি ম্যাম, হোক আর যাই হোক, তাতে কিছু যায় আসে না আমার। তোর ভালোবাসা তোর কাছেই রাখ হারামি। আমি কি তোদের কাছে দিচ্ছি নাকি? ভাই মাপ চাই তোর কাছে। ঠিক আছে, যা করলাম। তারপর সেদিনের মতো ক্লাস করে চলে আসলো। আর দেখতে দেখতে এক্সাম চলে আসলো। আগামীকাল থেকে এক্সাম। অনেকটা মন দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। রাতে পড়াশোনা করে ঘুমিয়ে গেল। এক্সামের মধ্যে আর কোনো প্যারা নিল না। রাইসাকেও আর ডিস্টার্ব করেনি। হ্যাঁ, রাইসাকে ও ভালোবাসে, তবে আজ থেকে না, অনেক আগে থেকেই ভালোবাসে। ছোট থাকতে যখন ওরা আড্ডা দিত তখন থেকে ওর প্রতি একটা ভালো লাগা কাজ করত। আর এখন সেই ভালো লাগা থেকে ভালোবাসা। রাইসার রাগী চেহারা দেখতেই অনেক কিউট লাগে। না জানি ওর হাসি মাখা চেহারা কত কিউট হবে। যদিও সে সিনিয়র, তবুও ভালোবাসা কেবলই ভালোবাসা হয়। দেখতে দেখতে ওদের এক্সামও শেষ হয়ে গেল। কাল থেকে আবার ক্লাসে যেতে হবে। যদিও রেজাল্ট দেয়নি, তবে ক্লাস করতে হবে। আজ অনেকটা সকাল সকাল কলেজে এসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো। বন্ধুরা এখনও কেউ আসেনি, তাই একাই থাকতে হচ্ছে। কিছু সময় পর রাইসার দেখা মিলল। তবে আজ রাইসাকে অনেক হাসি খুশি লাগছে। যে মেয়ে সবসময় রাগি ঠেলায় কপালে ভাঁজ পড়ে থাকে, আজ তার মুখে হাসি ফুটে উঠেছে। মনটাতেও হেব্বি ভালো লাগছে। এমন হাসি মাখা চেহারা দেখে দৌড়ে রাইসার কাছে গেল। রাইসা, একটা কথা বলার ছিল। বেয়াদব, আমি তোর ম্যাম, আর ম্যামকে নাম ধরে রাখতে কে বলেছে? শোনো, আমি তোমাকে ম্যাম ভাবতে পারি না। ক্লাসে সবার সামনে বলি বলে এই না যে এখানেও আপনি করে বলবো। আমার পথ ছাড়। আগে আমার কথাটা শুনো প্লিজ। কি বলবি তাড়াতাড়ি বল। আই লাভ ইউ। কথা বলা শেষ? এখন সর। উত্তর দিয়ে যাও। আই হেট ইউ। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাইসা চলে গেল। ধুর, এত সুন্দর সময়ে ভালোবাসি বলল, সেটাও কাজ হলো না। আল্লাহ জানে কবে এই মেয়ে ওর মন বুঝবে। রাইসা চলে যাওয়ার পর মিনারের পাশে বসে পড়লো। রাইসাকে নিয়েই ভাবছে। হঠাৎ একটা মেয়ে সামনে আসলো। হাই। আমি? আপনি ছাড়া আর কেউ কি আছে এখানে? বলেন। আমি রিয়া, এবার অনার্স সেকেন্ড ইয়ার। আমি রাশেদ, এবার থার্ড ইয়ার। এখানে বসতে পারি? আমি বারণ করছি নাকি? ওকে। আরো কিছু বলবেন? আপনাকে জানতে চাই। মানে? আমরা বন্ধু হতে পারি? ঠিক আছে, কিন্তু কোনো প্যারা দেয়া যাবে না। সবাই প্যারা দেয় নাকি? অনেক বেশি। ঠিক আছে, আমি দিব না। তাহলে ফ্রেন্ড? ওকে ফ্রেন্ড। বসে রিয়ার সাথে আড্ডা দিতে লাগলো। রিয়া অনেকটাই মিশুক টাইপের, অল্পতেই মিশে যেতে পারে। দেখতেও খারাপ না। শার্ট প্যান্ট পরেছে, মডার্ন মেয়ে যাকে বলে। রিয়ার সাথে কথা বলতে বলতে বন্ধুরা আসলো। সেখানে আর না থেকে রিয়াকে বিদায় দিয়ে চলে আসলো। হারামিদের কাছে আসতেই ফাজলামো শুরু করে দিল। শালা একসাথে কয়টা পটাচ্ছিস? আমি আবার কাকে পটাইলাম? ওই মেয়েটার সাথে কি করছিলি? শুধু কথা বলছিলাম, আর কিছু না। হোপ সালা। হইছে, এবার চল ক্লাসে যাই। চল। সবাই মিলে ক্লাসে যাবে, তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করতে দেখলো আম্মুর কল। কলটা রিসিভ করলো। হ্যাঁ আম্মু, বলো। তুই বাসায় চলে আয়। কেন? একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে সেটাই তো জানতে চাইছি, তুমি বলো। তুই বাসায় আয় তাড়াতাড়ি। ঠিক আছে, আসছি। কলটা কেটে দিল রাশেদ। তারপর ওদের বলল, তোরা ক্লাসে যা, আমার বাসায় যেতে হবে। কেন? জানি না, আম্মু কল দিয়ে বলল বাসায় যেতে। কারণ বলেনি? না। ওকে, তাহলে যা। বাই। রাশিদ ওদের কাছ থেকে চলে এসে গাড়িতে উঠলো। আর বুঝলো না হঠাৎ কিছু এমন জরুরি তলব। ড্রাইভ করে বাসে আসতে অবাক হয়ে গেল। বাবির বাসা থেকে ওনার বাবা মা এসেছে। মনের মধ্যে একটা ভয় ধরে গেল, কিছু হলো না তো। ওনাদের দিকে এগিয়ে যেতেই আম্মুকে বলল, আম্মু কি হয়েছে? এটা খা। কেন? আগে খা, তারপর বলছি। তোর ভাবি প্রেগনেন্ট। কি মজা করছো না তো? ওই বাদর তোর সাথে আমি মজা করব কেন? ভাবি কোথায় বল আগে। রুমে আছে। ঠিক আছে। তারপর ও এক দৌড়ে ভাইয়ের রুমে চলে আসলো।
ভাবি আর ভাইয়া দুজন বসে কথা বলছে। এই যে ডিয়ার ভাবি, সত্যি কি আমাদের পরিবারের নতুন কোনো সদস্য আসছে? হুম। লজ্জা পেতে হবে না, আমার ছোট আম্মুটা আসলে সবার ভালোই হবে, আমিও খেলা করতে পারবো। হুম। ভাবির সাথে আরও কিছু সময় কথা বলার পর রুমে চলে আসলো। এমন সুখবর পাওয়ার জন্য পরের দিন আব্বু একটা পার্টির আয়োজন করলেন। খুব বড় না করে করলেও অনেকটাই বড় ছিল। রাইসার বাবা আর জেরিন আসছে ওদের বাসায়, কিন্তু রাইসা আসেনি। ওই জেরিন, এদিকে আয় তো। বলো ভাইয়া। রাইসা আসলো না কেন? সেটা সে নিজেই ভালো জানে ভাইয়া, আমি জানি না। আরে বল না। সত্যি ভাইয়া, জানি না আমি। তাহলে তুই আসছিস কেন? বের হ বাসা থেকে। হব না, এটা আমার আঙ্কেলের বাসা। হোপ, ভাগ এখান থেকে। যাই হোক, সেদিনের পার্টিটা ভালোই কাটলো। আর আজ 2 দিন পর কলেজে আসলো, তাই এক্সামের রেজাল্ট দিবে, তাই বাইরে বসে আছে। সবার মনে ভয় বিরাজ করলো, ওর মনে তেমনটা করছে না, কারণ সবগুলো এক্সাম অনেক ভালো হয়েছে। কিছুক্ষণ পর নোটিশ বোর্ডের রেজাল্ট টাঙিয়ে দিতেই সবাই দেখতে পেল। তুই যাবি না? না। শালা তুই দেখে কি করবি? সব সময় ভালো করিস, ভালোই করবি। যা, আর আমারটা দেখে আসিস। আমরা গেলে? কিছুক্ষণ পর নোটিশ বোর্ডের রেজাল্ট টাঙিয়ে দিতেই সবাই দেখতে গেল। ওরা সবাই চলে গেল। পকেট থেকে ফোন বের করে গেম খেলতে লাগলো। অনেকটা সময় হলো, কিন্তু কেউ আসছে না। বিরক্ত হয়ে উঠতে যাবে, তখনই ওরা আসলো, কিন্তু সবার চেহারা কালো হয়ে আছে, সাথে মাথা নিচু করে রাখছে, যাকে বলে মন খারাপ। তাদের এই অবস্থা দেখে মনে মনে ভাবছে সবাই ফেল করলো নাকি। ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি রে, রেজাল্ট খারাপ হয়েছে নাকি? মন খারাপ কেন? পাস করিস নাই? তোরা দুজন করিস নাই? সাকিব, আমরাও করছি। তাহলে মন খারাপ কেন? রাশেদ, আসলে তোর রেজাল্ট খারাপ হয়েছে। খারাপ হতেই পারে, এতে মন খারাপ করার কি আছে শুনি? তুই একটাতে ফেল করেছিস। কি? সাগরের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। এমনটা কি হতে পারে? সবগুলো এক্সাম ওর ভালো হয়েছে, তাহলে ফেল করলো কি করে? নিজেকে স্বাভাবিক করে আবার বলো, তোরা মজা করছিস না তো? না, আমরা সত্যি বলছি। ওদের কথা শুনে এখানে আর না থেকে দৌড়ে নোটিশ বোর্ডের কাছে আসলো, আর এসে দেখলো সাকিবরা ঠিকই বলেছে, এক সাবজেক্টে ফেল এসেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ক্যাম্পাসে মাথা নিচু করে বসে আছে। কম বেশি অনেকেই অবাক হয়েছে ওর এমন রেজাল্ট দেখে। কেমন লাগলো? ফেল করাতে কেমন লাগলো? হঠাৎ এমন কথা শুনে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখলো রাইসা পৈশাচিক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মনটা অনেক বেশি খারাপ, তবু নিজেকে শক্ত করে বলল, আমি ফেল করছি। আপনি জানলেন কি করে? আমার সাথে বেয়াদবি করার ফল ছিল। রাইসার কথা শুনে ওর আর বুঝতে বাকি রইল না যে রাইসা ইচ্ছে করে ওকে ফেল করিয়েছে। ওর হাসিটা অনেক বেশি বিরক্ত লাগছিল। রাইসাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু ও এমন কাজ করবে ভাবতেও পারেনি। সেখান থেকে উঠে চলে আসবো, তখনই রাইসা হাত ধুলো। এখন সব ভালোবাসা হারিয়ে গেছে? আগের মতোই আছে। ফেল করে লজ্জা হয়নি তোর? ইচ্ছে করলে আমি এক্সাম পেপার আবার দেখে ঠিকই পাশ করতে পারবো, কিন্তু সেটা করলে তোর সম্মান একদম হারিয়ে যাবে, আর আমি সেটা চাই না। কারণ আমি তোকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, আমি তোকে বিয়ে করব। খুব ইচ্ছা তোর, তাই না? ইচ্ছা না, এটা আমার চ্যালেঞ্জ। আগে 3rd ইয়ার থেকে পাশ করে ফাইনাল ইয়ারে উঠে দেখা। প্রতিটা এক্সামে তোকে ফেল করাবো আমি। তোর যেটা খুশি সেটা করতে পারিস। রাইসার হাত থেকে ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে আসলো। কিছুই ভালো লাগছে না। ভাবতে পারিনি এমনভাবে ওর রেজাল্ট আসবে। কাউকে কিছু না বলে বাসে চলে আসলো। রুমে এসে ঘুমিয়ে গেল। দুপুরবেলা ভাবি এসে ডেকে তুললো, তোর রেজাল্টের কি খবর রে? একটাতে ফেল করেছি। কি? কিভাবে? যেভাবে সবাই ফেল করে সেভাবে। যেটা বলছি সেটা সঠিক উত্তর দে। তাহলে আমার মাথায় হাত দিয়ে প্রমিস করো কাউকে কিছু বলবে না। ঠিক আছে বল, কাউকে বলবো না। রাশিদ সবকিছু ভাবিকে বলো। রায়সা তোর সাথে এমন করলো? হুম। তুই ওকে তোর পরিচয় দিয়েছিস? না। কেন? এমনি। ঠিক আছে, নিচে আয়, খেয়ে যা। তুমি খাবারটা রুমে দিয়ে যাও। নিচে আসলে কি হবে? আর ফেল করছিস তো কি হয়েছে? নিচে যাব না। ঠিক আছে, ওপরে দিয়ে যাচ্ছি।
ভাবি রুম থেকে বের হয়ে গিয়ে কিছুক্ষণ পর খাবার প্লেট নিয়ে রুমে আসলো। খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। সে একবারে রাতে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে আনমনে সিগারেট খাচ্ছে আর রাইসার কথা ভাবছে। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। অনেক সময় নিয়ে ছাদে থাকার পর রুমে চলে আসলো। পরদিন সকালবেলা একটা প্ল্যান বানালো। প্ল্যান অনুযায়ী রাকিব সাকিব সবে মিলে জেরিনকে কিডন্যাপ করবে, আর এটাই হবে রাইসার শাস্তি। বোনকে হারিয়ে যখন যন্ত্রণায় ছটফট করবে তখন বুঝবে মানুষকে কষ্ট দেওয়ার ফল কি হতে পারে। জেরিন স্বাভাবিকভাবে ওদের সাথে রোজকার মতনই কথা বলতে এগোয়। ওরাও আর কোনো সেকেন্ড দেরি না করে কিছু বুঝে ওঠার আগেই ওর মুখে স্প্রে করে আর মাথা ঘুরে পড়ে যায়। চোখ খুলে ও নিজেকে রাকিবের পাশে শোয়া অবস্থায় দেখতে পায়, যদিও চেনা না যে এটা কার বাসা। ও বুঝতে পারে না এসব কি, ওকে কারা আনলো এখানে, কিডন্যাপার। কিন্তু কিডন্যাপার কি এত সুন্দর রুমে এত আরাম করে ঘুমোতে দেয়? হঠাৎ করে একটা মেয়েকে এগিয়ে আসতে দেখে হাতে খাবারের প্লেট, সে খাবারটা পাশে রাখে আর হেসে বলে, নাও খেয়ে নাও বোন। তুমি কে? আমি এখানে কেন? খাবো না এসব। আমি তোমার বোন, আর একটু পর সব জানবে। নাও খেয়ে নাও। জেরিন রেগে যায় আর সব ছুঁড়ে মারে। রাবের মাথায় গিয়ে প্লেটের কোনা লেগে আঘাতে রক্ত ঝরে। তখনই রাকিব দৌড়ে আসে। বোনের এই অবস্থা দেখে রাকিব নিজেকে সামলাতে না পেয়ে চর মেরে বসে। পিছনে রাশেদ, সাকিব সবাই আসে। তোমরা তোমরা আমাকে কিডন্যাপ করেছো? হ্যাঁ আমরা। তোমাদের আমি এত ভালো জানি, এটা কি করলে? তুই কথাই বলবি না, তোর বোন দুটোই খারাপ। নিজেকে দেখ কি মনে করিস? আমার বোনটা ভালো ভালো খাবার আনল তুই। ভাইয়া, আমি ইচ্ছে করে মারিনি। রাকিব চুপ কর। জেরিন খুব ভালো মেয়ে, ও এমন নয়। জেরিন, তুমি হয়তো আমাদের খারাপ ভাবছো, কিন্তু আমরা তোমাকে ইচ্ছে করে এখানে আনিনি। আমাদের একটা মিশন ছিল, সেজন্য। মিশন মানে? তুই হয়তো জানিস আমি তোর বোনকে ভালোবাসি, বুঝতে পারছিস নিশ্চয়ই। হ্যাঁ, তা তো আমি জানি। কিন্তু তোর বোন আমার এই অপরাধে আমাকে ফেল করিয়ে দিছে, বলেছে ভবিষ্যতেও এটাই করবে। সেজন্য তোকে এখানে এনেছি, জাস্ট তোর বোনকে শাস্তি দেওয়ার জন্য। ও মানুষকে কি মনে করে? আল্লাহ, এই কথা এইটা তো আগেই বলতে পারতে আমাকে। আমিও চাই রাইসা আপু তোমাকে অ্যাকসেপ্ট করুক। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আর রাকিবের ব্যবহারের জন্য সরি। আসলে ওর মা বাবা কেউ নেই, এই ছোট বোন রাবেয়াই সব। তুই ওকে আঘাত করতে ওর মাথা কাজ করেনি, তাই। বুঝতে পারছি রাবিয়া আপু আর রাকিব ভাই, আমি সরি, ইচ্ছে করে করিনি। আসলে আম্মু আপু মারা যাওয়ার পর থেকেই পরিবারে অনেকটা অন্যরকম হয়ে গেছিল। আমার জীবন শুধুই ওই আছে, আর তাই আমি রাবিয়ার ভালোর জন্য হোস্টেলে রেখে দিই। অন্তত আম্মুর কথা ভেবে কান্না করবে না, এবং কি পড়ালেখাটা এই ভালোভাবে করবে সেটার জন্য। কিন্তু বোনটা এত পাগল চলে এসছে আমার জন্য। আমার দুই বোন, দুইজনের জীবন, তা আগে রেগে গেছি ওকে হিট করতে। সরি রে। আচ্ছা ঠিক আছে, ভুল আমারও ছিল। রাবিয়া আপু আসো, ওঠো। সরি বোন। আচ্ছা, তোর কিছু লাগলে আমাদের যে কাউকে বলবি, সেটাই তোকে এনে দিব, ঠিক আছে? ঠিক আছে। দিন অবাক হয়। রাতে রাকিবের সাথে এসে আম্মুর ফোনে কল দিল। রাশেদ, কোথায় তুই? এদিকে কি হয়েছে জানিস? কি হয়েছে? তোর রফিক আঙ্কেলের মেয়েকে কে যেন কিডন্যাপ করেছে। কিডন্যাপার নাকি রায়সাকে কল দিয়েছিল। মেয়েটা সেই থেকে কান্না করতেছে। ও, কি বলো? পুলিশকে বলেনি? অনেক আগেই থানায় মামলা করে এসেছে। ও, আর শোনো, আমি রাকিবের বাসায় আছি। বাসায় আসবি কখন? আসবো সময় হলে। ঠিক আছে। কল কেটে দিল। এখন কেমন লাগছে জানো? আমাকে এক্সামে ফেল করানো, আমাকে থাপ্পড় দেওয়া। ইস, যদি এই কান্না অবস্থায় রাইসাকে দেখতে পেতাম, কত না আনন্দ পেতাম। এসব কথা মনে মনে ভাবতে লাগলো রাশেদ। আর রাইসার কথা মনে পড়তে রাইসাকে কল দিল। কান্না করছিস? প্লিজ আমার বোনকে ছেড়ে দেন। আপনি আমাকে যা করতে বলবেন আমি সেটাই করব। বিয়ে করবি আমারে? আমার বয়ফ্রেন্ড আছে। ব্রেকআপ করে ফেল, কারণ এখন থেকে তুই শুধু আমার সাথেই প্রেম করবি। দেখুন প্লিজ আমার বোনকে ছেড়ে দেন। প্রতিদিন ফোনে কথা বলতে হবে। যতক্ষণ না আমি গুড নাইট বলবো ততক্ষণ তুই
ঘুমাতে পারবি না। তো বল, আমার কথায় রাজি কিনা? আমি রাজি, তবু আমার বোনকে ছেড়ে দেন প্লিজ। সময় হলে ঠিকই তোর বোন তোর বাসায় চলে যাবে। আর পুলিশকে বলার কি ছিল যদি তোর বোনের এখন ক্ষতি করি? আমি এক্ষুনি পুলিশকে বারণ করছি, কিন্তু আমার বোনের কিছু করবেন না প্লিজ। ভয় পেয়েছিস? হুম। ওই তোর এসব ন্যাকা কান্না থামিয়ে ঘুমিয়ে পড়। এখন রাখছি, ঠিক আছে? একটু শুনুন না প্লিজ। কি? সকাল থেকে আব্বু জেরিনের সাথে কথা বলেনি, একটু কথা বলাবেন ওর সাথে? সময় হলে ঠিকই পারবি। গুড নাইট। রাইসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। ডিয়ার ম্যাডাম গার্লফ্রেন্ড, এখনও যে আপনাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, সামনে এর থেকেও অনেক বড় কষ্ট অপেক্ষা করতেছে। সাথে একা একা বসে সিগারেট খাচ্ছিল, তখনই আধায় কাউকে চোখে পড়ল। রাশেদ, খাবার নিয়ে আসছি। ওরা দুজন কি করছে? গল্প করছে আর ফ্রিজে রাখা ফল খাচ্ছে। 2 দিন এই পেটুক দুটো বাসার খাবার সব শেষ করে ছাড়বে। হা হা হা। এখন নিচে আই। চলো। আর সাগর রাকিবের সাথে কথা হয়েছিল? না। ও। রাতে সবাই মিলে খাবার খাওয়ার পর জেরিন আর রাবিয়াকে একটা রুমে ঘুমোতে বলে ওরা দুজন অন্য রুমে ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে ফোন অন করতেই টিং টিং করে কয়েকটা মেসেজ আসলো। সবগুলো প্রায় রাইসার মেসেজ ছিল। মেসেজগুলো দেখার জন্য ওপেন করলে ওপেন করতেই দেখতে পেল। একবার আমার বোনের সাথে কথা বলতে দিন। বোনটা সকাল থেকে না খেয়ে আছে, প্লিজ ওকে কিছু একটা খেতে দেন। ও একদম ক্ষুধা সহ্য করতে পারে না, প্লিজ ফোনটা অন করুন, ইত্যাদি ইত্যাদি মেসেজ ছিল। এসব দেখে মনে মনে অনেক হাসি পাচ্ছিল। আরে বেচারি কত আতঙ্কে রয়েছে। অনেক মায়া হচ্ছিল, তাই কল দিল। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো, হয়তো কলের জন্যই অপেক্ষা করছিল। আমার বোন কেমন আছে? রাতে ঘুমাওনি? প্লিজ বলেন না জেরিন কেমন আছে। হোপ, যেটা বলছি সেটার উত্তর দে। না মানে ঘুমাইনি। আমি তো তোকে ঘুমাতে বলছিলাম, তাই না? আপনার বোনকে যদি কেউ কিডন্যাপ করতো তাহলে আপনি কি ঘুমাতে পারতেন? জ্ঞান দিতে বলছি আমি। সরি, প্লিজ বলুন না কেমন আছে ও। একদম ঠিক আছে। ওর সাথে একটু কথা বলাবেন প্লিজ ভাইয়া। ওই সেমরি, আমি তোর কোন জন্মের ভাই লাগি? আর যদি কখনো ভাই বলিস, তোর বোনের অবস্থা একদম খারাপ করে ছাড়বো। না না প্লিজ এমন করবেন না, আপনি যা বলতে বলবেন আমি সেটাই বলবো। আই লাভ ইউ বলবি এখন? হোয়াট? বলবি না? বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন ওর সাথে কথা বলতে দেন। ঘুমিয়ে আছে, এখন পরে কথা বলিস। এখন রাখছি, বাই। কিন্তু কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিয়ে আবার ফোন বন্ধ করে রাখলো। দিনটা কোনো রকম পার করলো। পরের দিন হতেই জেরিনকে রেডি হতে বললো। সকালে নাস্তা করে দুজন বেরিয়ে পড়লো। রাইসাদের বাসার অনেকটা দূর থেকে জেরিনকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে একটা রিকশায় তুলে দিবে, তখন জেরিন বলল, একটা কথা বলি ভাইয়া। বল। রাখবে বলো? চেষ্টা করবো, বল। রাবিয়াকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিতে বলো। রাকিবকে আমি বলে দেখবো, এখন তুই বাসায় যা। রিকশায় তুলে দিয়ে রাশেদ ভার্সিটিতে চলে আসলো। রাকিব ছাড়া সব হারামি আড্ডাখানায় বসে আছে। কিরে, কখন আসলি তোরা? একটু আগে। কলেজে জেরিনকে নিয়ে কোনো কথা হয়েছিল, বাট এখন নেই। ও, সোমবার কলেজ থেকে ট্যুরে যাওয়া হচ্ছে। ঠিক আছে। কিন্তু তুই তো ফেল করেছিস। শালা, ওটা ফেল না, চিট করা হয়েছে। আমার যাওয়া কেউ আটকাতে পারবে? তাহলে চুপ করে থাক। চল এবার ক্লাসে যাই। চল। তারপর ক্লাসে গিয়ে কয়েকটা ক্লাস করে বাসে চলে আসলো। বাসে এসে গোসল করে দুপুরে খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ শুয়ে রইল। রুমে শুয়ে থাকতে আর ভালো না লাগায় রেডি হয়ে বাইরে চলে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে। হ্যালো সাগর, কই তুই? আমি তো বাসায়। বাসায় কি করিস? কিছু না, শুয়ে আছি। তুই কি করস? কিছু না, নাসির মামার দোকানে আছি, এখানে চলে আয়। ওকে থাক, আমি আসতেছি। তারপর সাগর আসলো। আরও কয়েকটি বন্ধু বান্ধব ছিল ওইখানে। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে যার যার মতো বাসায় চলে আসলো। কিডন্যাপ করার পর থেকে রাইসা এখন নিয়মিত কথা বলে, তবে এখনও জানে না ওই সেই কিডন্যাপার। জানলে ওর কি হাল করবে আল্লাহই ভালো জানে। আগামীকাল ভোর হতে কলেজ থেকে রাঙ্গামাটি ট্যুরে যাবে। সব কিছু প্যাক করে রাইসাকে কল দিল রাশেদ।
কয়েকবার রিং হতেই রিসিভ করলো। এত লেট হলো কেন? সব কথা কি আপনাকে বলতে হবে? আমাকে বলতে চাও না বুঝি? হ্যাঁ, আমি সব কথার উত্তর আপনাকে দিতে পারবো না। ও, আমি ভাবছি এবার তোমার প্রিন্সিপাল বাবাকে কিডন্যাপ করব। বুড়ো বয়সে এমন আতঙ্কিত কাজ দেখে এমনিতেই মারা যাবে। ভালোই হবে, তাই না? প্লিজ এমনটা করবেন না। আপনি যেটা জিজ্ঞেস করবেন আমি সেটার উত্তর দিব, তবু আমার পরিবারকে কিছু বলবেন না। গুড গার্ল। সব কিছু প্যাক করা হয়েছে? মানে কিসের প্যাক করব? কাল আমার আর তোমার বিয়ে, সেটার। কি? এত ঢং করার কি আছে? আগামীকাল তো ট্যুরে যাচ্ছ, সেটার কথাই বললাম। আপনি কিভাবে জানলেন? কারণ আমি সবসময় তোমার পাশে থাকি। তাহলে সামনে আসেন না কেন? আড়াল থেকে দেখতেই ভালো লাগে। আর তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে সব কিছু শেষ করছো? এক্স বয়ফ্রেন্ডকে? যাকে তুমি ভালোবাসতে। এখনো ফয়সালকেই ভালোবাসি। ওকে ফাইন। কাকে চাও, পরিবার নাকি তাকে? আচ্ছা, আপনি কেন আমার সাথে এমনটা করতেছেন? হোপ, যেটা বলছি সেটার উত্তর দাও। যদি ফয়সালকে চাও তাহলে আগামীকাল রাঙামাটিতেই তোমার বাবা আর ছোট বোনকে শেষ করে দিব। আর যদি পরিবারকে চাও তাহলে এখনই ফয়সালের সাথে ব্রেকআপ করবে। ডিসিশন নাও কোনটা নিবে। আগামীকাল ভোর অবধি তোমার হাতে ডিসিশন নেওয়ার সময় আছে। গুড নাইট ডিয়ার। রাইসার সাথে আর কোনো কথাই প্যাচাল না পেয়ে সিম বন্ধ করে রাখলো। সামনাসামনি যতটা এখন চুপচাপ থাকে তার থেকেও বেশি ফোনে হুমকি দেয়। যার সাথে এমন একটা হবু শালি আছে তার কাছে এরকম প্ল্যান করা কোনো ব্যাপারই না। রাশেদের আপু সেদিন আঙ্কেলকে কল দিয়ে বলে দিয়েছে, আর তাই ট্যুরে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। ভাবছে আগামীকাল রাঙ্গামাটি গিয়ে কি করা যায়। নিজের অজান্তে একটা শয়তানি বুদ্ধি চেপে বসলো। প্ল্যানটা কিভাবে সাকসেসফুল করা যায় সেটা কিছু সময় ভাবির পর ঘুমিয়ে গেল। পরের দিন আম্মুটাকে ঘুম থেকে উঠে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে সিমটা অন করতেই রাইসাকে কল দিল। প্রথমবার রিসিভ করলো না, তাই আবার দিল। এবার একবার রিং হতেই ধরলো। কল করেছেন কেন? জানার জন্য। আর কি জানার আছে আপনার? ব্রেকআপ করার কথা। রাতেই করেছি। হ্যাপি এবার? এত চিল্লাচিল্লি করতে বলছি আমি? জোরে বলল। রাখতে বলছি আমি? আমার ভালো লাগছে না, রাখছি। ধুর বাল, যা বলবেন তাড়াতাড়ি বলেন। আই লাভ ইউ। আই হেট ইউ। ওকে কিছু বলতে দেওয়ার আগেই ফোন থেকে টুট টুট শব্দ হলো। কেটে দিল। তারপর রেডি হয়ে নিচে আসলো। হালকা কিছু নাস্তা করে বাসার বাইরে থেকে একটা রিক্সা নিল। ও শিট, ও তো সিমটা বন্ধ করতে ভুলে গেছে। দ্রুত সিমটা বন্ধ করে ফেলো। দুটো সিমের মধ্যে একটা পার্সোনাল আর একটা এমনি সচরাচর ব্যবহার করার নাম্বার। পার্সোনালটা শুধুমাত্র রাইসার সাথে কথা বলার জন্য অন করে রাখে, অন্য সময় বন্ধ থাকে। সে যাই হোক, কলেজে আসার পর দেখলো জেন আসছে। হয়তো ও নিজেও ওদের সাথে যাবে। জেন এর কাছে গেল। ওই, তুই এখানে কেন? তুমি এখানে কেন? ট্যুরে যাব। আমিও তো যাব। তাহলে একটা হেল্প কর না। কি হেল্প? তুই আর তোর গন্ডি বোন আমাদের বাসটাতে উঠবি, যেন আমি ওকে দেখতে পারি। আমি কি পাবো তাহলে? তুই আবার কি পাবি? হেল্প করার জন্য কি পাবো? এই 2 দিনের তোর সব খরচ আমার। পাক্কা? পাক্কা। তোমাদের বাস নাম্বার কত? 2 নাম্বারটা। ওকে, এখন টাটা। ওকে। জেনে থেকে চলে সে বন্ধুদের কাছে আসতে যাবে তখনই রিয়ার সাথে দেখা। হাই, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভালো। আপনার নাম্বার দেওয়া যাবে? কি করবে নাম্বার দিয়ে? মাঝে মাঝে কথা বলবো আর কি। তুলো। 017, পরে কথা হবে, এখন কাজ আছে, বাই। ওকে বাই। তারপর রিয়া থেকে চলে এসে হারামিদের কাছে এলো। সব বন্ধুরা ওদের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, তাই দূর থেকে ওদের প্রেম করে দেখতে লাগলো। কিছুক্ষণ পর সবাই গাড়িতে উঠতে শুরু করলো। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? ওদের প্রেম দেখছিলাম। প্রেম করা শেষ, এখন গাড়িতে উঠ। হ্যাঁ চল। সাকিব, কথা বলা হলে আয় তাড়াতাড়ি। আসছি। সবাই মিলে যখনই গাড়িতে উঠতে যাবে তখন রাইসা আর জেইনের সাথে দেখা। রাশিদকে এখানে দেখে রাইসা রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। কোনো ফেল করা স্টুডেন্ট ট্যুরে যেতে পারবে না, কিন্তু রাশিদ ঠিকই এখানে, তাই হয়তো হাঁ করে তাকিয়ে আছে। জেইন মুচকি মুচকি হাসছে। এভাবে কি দেখছেন ম্যাম? তুই এখানে? ট্যুরে যাব তাই। তুই তো ফেল করেছিস। কি যে বলো আপু,
রাশেদ ভাইয়া ফেল করলেই কি আসে যায়? রাশেদ ভাইয়া হচ্ছে আব্বুর বন্ধু চৌধুরী আঙ্কেলের ছেলে। মানে? রাসেল ভাইয়ার ছোট ভাই রাশেদ ভাইয়া। তুই রাসেল ভাইয়ার ছোট ভাই? এই জন্যই তাহলে বেয়াদবি করে বেড়াস? সেটা শুধু আপনার চোখেই। কি বলতে চাস তুই? আপনি ছাড়া কেউ কি আমাকে বেয়াদব বলে? তা আমি কি করে বলবো? আপনার বলা লাগবে না, গাড়িতে ওঠেন। রাইসা আর কোনো কথা না বলে গাড়িতে উঠল। রাশেদের ঠিক বাম পাশের সিটটাতেই ওরা দুজন বসেছে। রাইসা জানালার পাশে আর জেন ওর ডান পাশে। ড্রাইভার আপন মনে গাড়ি চালাচ্ছে, সবার মতো এনজয় করছে, কিন্তু রাইসার সেদিকে কোনো সাড়া নেই। বাড়ির দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে। গাড়িতে থাকার জন্য রাশেদ কিছু বলতেও পারছে না। অনেকটা সময় পর লক্ষ্য করলো সবাই ক্লান্ত হয়ে নিজ নিজ সিটে বসে রেস্ট নিচ্ছে। অনেকেই ঘুমিয়ে গেছে। রাইসার দিকে তাকিয়ে দেখলো দুই বোন ঘুমিয়ে গেছে। সিট থেকে উঠে গিয়ে রাইসার সামনে এসে দাঁড়ালো। বাইরের অপরূপ দৃশ্য এবং হালকা মৃদু বাতাসে রাইসার মাথাটা সিটের সাথে হেলান দিয়ে রেখেছে। জানাল দিয়ে আসা বাতাসে কিছু চুল এদিক ওদিক দোল খেলতে মেতে উঠেছে। কেমন একটা হিংসা হচ্ছিল বাতাসের প্রতি। রাশেদ রাইসাকে স্পর্শ করতে পারছে না। সেখানে বাতাস হয়ে ওর মায়াবী চেহারার সাথে খেলা করছে। পকেট থেকে ফোন বের করে রাইসার ছবি তুলে নিল। ভাবছে এখন চলে যাবে, কিন্তু ওর মায়াবিনী চেহারা ওকে যেতেই দিচ্ছে না। মনে হচ্ছে রশিদে বেঁধে রেখেছে। রাইসার অজান্তে ওর কপালে ভালোবাসা এঁকে দিয়ে নিজের সিটে এসে বসলো। রাইসার কথা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গেছে ও বুঝতেই পারেনি। হঠাৎ রাকিবের ডাকে চোখ খুলো। কি হলো, ডাকছিস কেন? এটা খেয়ে নে। কেন? আরে খা বেটা। রাশেদ খেলো, কিন্তু কি খেলো কিছু বুঝলো না। যথারীতি ওদের বাস এসে থামলো। সবে বাস থেকে নামলো। স্যারদের নির্দেশন অনুযায়ী প্রত্যেকের জন্য ক্যাম্প করা হলো। সবে আগে নিজ নিজ ক্যাম্পে ঢুকলো আর জিনিসপত্র রাখলো। এখন সবাই ফ্রেশ হবে আর একটু পর ঘুরবে বিশ্রাম নিয়ে। জেনার রাইসা একটা ক্যাম্পে ওদের ব্যাগ রেখে বাইরে এলো। তারপর কি নিয়ে যেন হাসাহাসি করতে করতে সামনে এগিয়ে গেল। একটু পরই তাদের দেখা যাচ্ছে না আর। রাশেদ আসার পর থেকে ওদের খেয়াল করছিল না, দেখতে পেয়ে চমকে গেল কোথায় এগুলো? মহাবিপদ তো। রাশেদ আর দেরি না করে পিছু নিল। পিছন পিছন রাকিবও টলতে টলতে এলো। সামনে কিছু দূর এসে দেখলো পাহাড়ি এলাকা, চারপাশে গাছগাছালি আর এর ফাঁকে একটা ছোট কুটির। সেখানে এক বুড়ো দম্পতি থাকে। এত সুন্দর কুটির দেখে তো দুবোন পাগল। বুড়ো দম্পতিও নতুন মেহমান পেয়ে খুশি। ওরা দুবোন বুড়ো দম্পতির কাছে বলে ওনাদের ঘরে যাওয়ার অনুমতি পেল। রাশেদরা পিছন পিছন গেল। ওরাও দুবোনের ঘর থেকে বেরিয়ে বলে, ওয়াও কি সুন্দর বাড়ি দাদু। হে বসো দাদু, এখানে বসো। এরপর ওরা দুবোন ঘর থেকে বেরিয়ে বলে। রাশেদদের আসতে দেখে পাগলি রেগে গেল। বুড়ো ওকে থামালো, তারপর চারজনকেই বসতে দিল। এবার বুড়ো বুড়ি ওদের ভাং এনে দিল, যেটা ওরা বুঝতে পারেনি ভালোভাবে। হালকা নাস্তাও দিল। ওরা খেয়ে নিল। এরই মাঝে জেন আর রাকিব কথা বলতে বলতে উঠে গেল আর একটা রুমে গিয়ে ঘুমে টলিয়ে পড়লো। এদিকে রাইসাও টলতে টলতে একটা রুমে চলে আসলো। রাশেদ ওকে দেখলো, কি সুন্দর লাগছে। ও পিছন পিছন গেল। পেছন থেকে বুড়ো বুড়ি বলল, যা একটু ভাং খেয়ে দেখছি, ওরা নড়তেই পারছে না। আজকালকার পোলাপানো আর আমরা কত খাইছি। ওরা নতুন প্রেমিক প্রেমিকা, তাই এত বুঝে না। হা হা হা। রাইসার চোখ বুঝে এলো। রাইসা বিছানায় পড়ে গেল। বিছানায় পড়তেই ওর পেটের উপর থেকে পাতলা শাড়িটা সরে গেল। নাভিটা উকি দিল। বুকের উপর থেকে শাড়িটা সরে গিয়ে ব্লাউজ ভেদ করে বুকের একাংশ দেখা দিল। রাশেদের সেদিক চেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। সে রাইসার উপর শুয়ে পড়লো। রাইসার নাভিতে হাত বুলালো, আলতো করে চুমু খেলো। রাইসা তখনও ঘুমে বিভোর। এরপর সে রাইসার ব্লাউজটা খুললো। তারপর ব্লাউজ ছুঁড়ে ফেলে দিয়ে মুখ দিল আর পাগলের মতন শুরু করলো। রাইসাও কেঁপে উঠলো। রাইসার শরীর গরম হয়ে এলো। সে ঘুমের ভেতরেই রেসপন্স করতে লাগলো। ও কাছে আসো। আসছি সোনা। আরো জোরে। সোনা ঠিক আছে। রাশেদ একটানা চুষে চলো। এরপর সে রাইসার পেটিকোট তুলে দিল। রাইসার নিজেকে সামলাতে পারে না, ওকে ঠেসে ধরে আর বলে, এবার দাও। দেই সোনা, এই নাও। এই বলে রাশেদ সেক্স করে শুরু করলো। রাইসা পুরোদমে ওকে সাপোর্ট দেয়। উত্তেজনায় মেতে ওঠে দুইজন। সেক্স শেষ প্রায়। উত্তেজনা আর
কামনার বসেই দুজনের চোখের ঘুম উড়ে যায়। দুজন ততক্ষণে দুজনকে জাপড়ে ধরে আদর করছে। হঠাৎ করে রাইসার বোধ ফিরে, সে এসব কি করছে। রাশেদকে আর নিজেকে এই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। রাশেদ থ মেরে যায়। ওদের চিৎকারে বুড়ো বুড়ি আর রাকিব জেন চলে আসে। ওরাও লজ্জা পেয়ে যায়। জেন আর রাকিব কথা বলার ভাষা না পেয়ে বেরিয়ে যায়, কিন্তু বুড়ো বুড়ি বেঁকে বসে। হা হা হা, এত বড় কাণ্ড হলো, এখন তো তোমাদের বিয়ে করতেই হবে। এ তো ঘোর পাপ। কখনো না, এই হারামিকে। দাদু, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু এভাবে না। এত কিছু বুঝি না দাদু, আমাদের ঘর পবিত্র, এখানে অবৈধ কিছু হতে পারে না। আমাদের উপকার এই ফল দিবে তোমরা? আমাদের ঘরে ঠাকুর থাকে, তিনি অসন্তুষ্ট হবেন, বিয়ে তো করতেই হবে। না, মানি না। কিন্তু ওদের মানি না কে শুনে, পড়েছি খপ্পরে। খানা খেতে হবে সাথে, কি আর করা। বুড়ো বুড়ি জেন রাকিবকে সাক্ষী রেখে দিল বিয়ে পড়িয়ে। পিছনে হঠাৎ সাকিব সাগর ওরা এলো। এত সময় পর শালার বন্ধুদের আসার সময় হলো। পরে ওনাদের বলেন, যা হবার হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী, এটাই বড় কথা। ওনাদের এমন কথায় রাইসা তো রেগে ফায়ার হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। ওরা আর না থেকে রাইসার পিছু পিছু চলে আসলো। রাইসার সাথে রাইসার পিছু পিছু হাঁটতে হাঁটতে নিজেই ক্লান্ত হয়ে গেছে। তবুও মহারানীর থামার কোনো নাম গন্ধ নেই। কুত্তার বাচ্চা, এটা তোর প্রতিশোধ ছিল? ভেবেছিলাম ফেল করানোর জন্য তোর থেকে সরি বলে নিব, কিন্তু কখনো ভাবতে পারিনি আমাকে এইভাবে বিয়ে করতে বাধ্য করবি। আমি তোমাকে বিয়ে করতে বাধ্য করছি মানে? কি বলতে চাইছো তুমি? একদম ন্যাকামি করবি না। সেদিন কি বলেছিলি আমায়, ভুলে গেছিস? কি বলেছিলাম? সেদিন বিয়ে করার জন্য চ্যালেঞ্জ করেছিলি, আর সেটা তুই এইভাবে এই বলে আবার। দেখো, আমার কথাটা শোনো একবার। তোকে দেখলে কেমন জানি একটা ঘৃণা হচ্ছে আমার। জেরিন, চল আমার সাথে। ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাইসা চলে গেল। জেন আগে থেকে ঘাপে ছিল, তাই আর না করলো না। শালার বুড়োর দল, তাদের যদি এখন কাছে পেত, সামনে রেখে হাজারবার সালাম দিত রাশেদ। তাদের জন্য বিয়েটা হয়ে গেল, যদিও কয়েকটা থাপ্পড় খেয়েছে। তবে ভালোবাসার মানুষটা বউ হয়েছে, সেটাই অনেক বড় পাওয়া। শালা পাগল হলি নাকি? পাগল হব কেন? তাহলে হাসছিস কেন? আবেগের ঠেলায় রে বন্ধু, আবেগের ঠেলায়। থাপ্পড় খেয়ে কেউ হাসে? এটা থাপ্পড় খার হাসি না রে পাগল, এটা ভালোবাসার থাপ্পড়। এখন চল। হ্যাঁ চল। তারপর সবাই মিলে ক্যাম্পে চলে আসলো। খুব বেশি রাত হয়নি। বাসে গিয়ে আগে ব্যাগ থেকে ফোনটা বের করে নির্জন স্থানে চলে গেল। রাইসাকে কল দেওয়ার জন্য এখানে এসেছে। কল দেওয়ার সাথে সাথেই কেটে দিল। আরও কয়েকবার দিল, বাট প্রতিবারই কেটে দিল। ফোন না ধরে এবার একটা মেসেজ লিখে পাঠালো। তুমি কি চাও এখান থেকে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করি? মেসেজটা সেন্ড করার পরই রাশেদের মনে পড়লো রাইসের ফোনে তো টাকা নাই, কল দিতে পারবে না। তাই আবার কল দিল। এবার রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করলো। বারবার কেটে দেওয়ার মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনার সাথে কথা বলতে একদম বিরক্ত ফিল করি। কিন্তু আমি করি না। আর শোনো, ওই বেটা রাশেদের সাথে আর কখনো যেন না দেখি। আপনি জানলেন কি করে যে আমি আজ রাশেদের সাথে ছিলাম? সেটা তোমার না জানলেও চলবে। এরপরেও যদি ওর সাথে দেখি, তাহলে তোমার আগে ওকে শেষ করব, মনে যেন থাকে। করলে আমারই ভালো হবে। বজ্জারটা সব সময় আমাকে প্যারা দেয়। মেরে দিব তাহলে? জানি না আমি। আর প্লিজ আমাকে আর কল দিবেন না। তাহলে কাকে কল দিব? যাকে খুশি দেন, বাট আমাকে না। তাহলে তোমার বোনকে আবার কিডন্যাপ করি? কি বলো ডিয়ার হব্বু বউ? আমি তো আপনার প্রায় সব কথাই শুনছি, তারপরও কেন আমার সাথে এমন করছেন? ভালোবাসি তাই। কিন্তু আমি তো আপনাকে বাসি না। তোর এই ফয়সালের সাথে ব্রেকআপ করিসনি? করিনি, আর কখনো করবও না। ঠিক আছে, আমিও দেখব। তারপর আর কোনো কথা না বলে সিমটা বন্ধ করে সবার সামনে চলে আসলো। কিরে, কোথায় গেছিলি? একটু কাজ ছিল। কি কাজ? 2 নাম্বার। আর কিছু বলবি? না ঠিক আছে। রাইসা কোথায়? আর কোনো মেয়েকে এখানে দেখতেছি না কেন রে? ম্যাডামের জন্য বাসের মধ্যে জায়গা করেছে। এখন চল খেয়ে নেই। হ্যাঁ চল। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে কয়েকটা বড় বড় ক্যাম্প করা হয়েছিল, সেটাতে ঘুমাতে হলো। পরের দিন ঘুম থেকে উঠে পাশের ছোট্ট একটা পুকুর থেকে মুখ ধুয়ে ঘুরতে বের হলো। এখনো সবাই ঘুমিয়ে আছে, চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে পাখিদের কলরবে মনটাকে ব্যাকুল করে দিচ্ছে। রাতের অন্ধকারে খেয়াল করেনি, তবে এলাকাটা অনেকটাই পাহাড়ি এবং অপরূপ সৌন্দর্য দিয়ে ফুটে উঠেছে।
এখনো সূর্য ওঠেনি, তাই অনেকটা দৌড়ের মতো করে পাশের একটা পাহাড়ের উপর উঠল। পাহাড়ের উপরে উঠে যেন এলাকাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে। সূর্য উদয় হওয়া দেখে ক্যাম্পের দিকে রওনা দিল। ক্যাম্পের সামান্য একটু দূর থেকে লক্ষ্য করলো সবাই একসাথে দাঁড়িয়ে আছে। রাকিব, সাগর, সাকিব, আর ওরা কাকে যেন বারবার কল করছে। কি হয়েছে সেটা জানার জন্য সবার কাছে গিয়ে বলল, কি হয়েছে আর কাকে কল দিচ্ছিস? এটা বলার পর নিজেকে ভিন গ্রহের প্রাণী মনে হতে লাগলো ওর। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওই হালা বলিস না কেন, ভোরবেলার প্রকৃতির দৃশ্যপট দেখছিলাম। শালা, তোকে কল দিচ্ছি, কোথায় গেছিস? আর তোর ফোন বন্ধ কেন? কি জানি, হয়তো চাপ লাইগা বন্ধ হয়ে গেছে। সবার সাথে টুকটাক কথা বলছিল। হঠাৎ করে রাইসা কোথা থেকে যেন এসে কলার ধরে সবার আড়ালে নিয়ে গেল। চেহারাটা দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। দাঁতের উপর দাঁত চেপে ওর দিকে রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে ম্যাডাম? অচেনা জায়গায় কোথাও ঘুরতে বের হলে সাথে কাউকে নিয়ে যেতে হয়, সেটা কি ভুলে গেছিস? সবাই ঘুমিয়েছিল তাই কাউকে ডাকা হয়নি। যদি কিছু হয়ে যেত? আপনার জন্য ভালোই হতো, কেউ আর আপনাকে বিরক্তি করতো না। এখন থেকে তুই আমার সাথে থাকবি। বর হিসেবে মেনে নিয়েছো? একদম না, 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, কিন্তু এই কয়েকদিন আমি যেটা বলবো তুই সেটাই করবি। যদি অবাধ্য হয়েছিস তো গলা টিপে দিব। আমিও। তুইও কি? তোমার কথা শুনবো। গুড। এখন হয়তো সবাই নাস্তা করবে, তাই তুই নিজেও করে নে। আর এখানে কোথাও একা বের হবি না, সব সময় বন্ধুদের সাথে থাকবি, ঠিক আছে? বন্ধুদের জিয়ে পাচ্ছে, তোমার তো আর সেটা নেই। যা একটা বউ জুটলো, সেও আমাকে মেনে নিতে নারাজ। তুই চিট করে বিয়ে করেছিস, সেটার শাস্তি তুই অবশ্যই পাবি। হোপ, আমি মোটেও চিট করিনি। তোর এইসব আজাইরা কথা বাদ দে, এখন যা তো গিয়ে নাস্তা কর। আচ্ছা জানো। হারাম জাদা। হি হি হি। তারপর সেখান থেকে চলে এসে নাস্তা করে নিল। সবাই ঘুরতে বের হচ্ছে। বন্ধুরা ওনাদের জিএফ নিয়ে ঘুরতে ব্যস্ত, তাই সেখানে ওর না যাওয়াটাই উত্তম। ক্যাম্পের বাইরে একটা গাছের নিচে বসে গান বাজিয়ে গেম খেলতে লাগলো। কিছু সময় পর জিন এসে পাশে বসলো। কি করেন দুলা ভাই? পাগল হয়েছিস? পাগল হব কেন? এই যে দুলা ভাই আর আপনি করে বলছিস যে? বোনের পরকে তো দুলা ভাই বলে, তো ডাকতে হয় তাই না? আর দুলা ভাইদের আপনি করে বলতে হয়। একটা কথা রাখবি? বলো। কখনো যেন কেউ জানতে না পারে আমার আর রাইসার বিয়ে হয়েছে। কেন? কারণ রাইসা অনেক কষ্ট পাবে। ভাইয়া তুমি এত ভালো কেন? মোটেও ভালো না আমি। আর তুই এখানে কেন? রাইসা দেখলে তো বকা দিবে। দেওয়ার হলে আগেই দিতাম। আপনি এখানে? ঘুরতে বের হব, তাই তোকে সাথে নিয়ে যেতে আসলাম। একাই তো বসে আছিস, তো চল। বাট আমি যেতে পারবো না। যেতে পারবি না মানে? কেন পারবি না? আপনার সাথে গেলে আবার যদি অন্য কেউ আমাদের আবার ধরে নিয়ে বিয়ে দিয়ে দেয়, তাই অনেক ভয় করে। কতবার বিয়ে করবে শুনি? একবার তো বিয়ে হয়ে গেছে। একটু আগে কি বললাম তোকে? মনে আছে, তবে অন্যদের সামনে বলবো না। গুড। আচ্ছা তাহলে আপনারা বরং যান। ওই এত কথা বলিস কেন? যেতে বলেছি যাবি, চল আমাদের সাথে। কি এত কথা বাদ দিয়ে চল বলছি। ঠিক আছে চলেন। তারপর আর কি, তিনজন মিলে ঘুরতে বের হলো। তবে আজ গতকালকে থেকে বিপরীত দিকে। রাইসার সাথে তেমন কোনো কথাও বলেনি, তবে ওকে ইমপ্রেস করার সব রকম কাজ করেছে। কিছু সময় ঘোরাঘুরি করার পর বড় একটা নদীর সামনে বসে স্রোত দেখতে বসে গেল। সেখানে কিছু সময় আড্ডা দেওয়ার পর ক্যাম্পে চলে আসলো, কারণ সবাইকে দুপুর অবধি ঘোরাঘুরি করার সময় দেওয়া হয়েছিল। সবাই মিলে দুপুরে খাবার খেয়ে বাসে উঠে পড়লো। সকল স্টুডেন্টদের চেক করে নিয়ে গাড়ি স্টার্ট করলো। বাস স্টার্ট দিলে মিটিমিটি চলতেছে বাস। আর রাশিদকে আজকে রাইসার এমন ব্যবহার কিছুটা ভাবাচ্ছিল। অন্যান্য দিনে চেয়ে আজকে কথা বলার ধরন ছিল অন্যরকম। অনেকটা সময় বাস চলার পর ছোট একটা ব্রেক নেয়। সেই সুযোগে সবাই গাড়ি থেকে নেমে যার যার প্রয়োজনীয় কাজ শেষ করে ব্যস্ত হয়ে পড়ে। রাত হওয়ার কারণে রাশিদও বাস থেকে নেমে একটু দূরে গিয়ে রাইসাকে কল দিল। হাই ডিয়ার। কি বলবেন সেটা বলেন। এত রাগ কেন তোমার শুনি? সেটা আমার ইচ্ছা। বাইরে থেকে কিছু কেনার দরকার নেই, আমি তোমার সিটের উপর কিছু খাবার রেখে দিয়েছি, সেটা খেয়ে নিও। আপনার জিনিস আমি খেতে পারবো না। আমিও দেখব না খেয়ে কি করো। টুট টুট টুট।
আর কিছু না বলেই কল কেটে দিল। বাস থেকে নামার পরপরই রেস্টুরেন্ট থেকে 2টা বিরিয়ানি প্যাকেট রেখে দেয় রাইসা, যেন রাইসা আর জেরিন খেতে পারে। যাই হোক, বাইরে একটু হাঁটাহাঁটি করে একটা সিগারেট খেয়ে বাসে উঠতে একটু দেরি হয়ে যায়। তার কোথায় গেছিলি? একটু বাইরেই গেছিলাম। কি করতেছিলি এতক্ষণ? 1 নাম্বার চেপেছিল। এত সময় লাগে? সিরিয়াল দিয়ে করতে হয়। হইছে, আর বলা লাগবে না, যা গিয়ে বস। তারপর সিটে বসে রাইসের দিকে আড়ালে তাকিয়ে থাকতে দেখতে চাইছিল এখন কি করে। কিছুটা সময় তাকিয়ে থাকার পর লক্ষ্য করলো যে 2টো প্যাকেট রেখেছিল সেগুলো জানালা দিয়ে ফেলে দিল। আর তখন ওর ইচ্ছা করছিল গিয়ে মাথা ফাটিয়ে দেয়। আর তাকিয়ে না থেকে ঘুমানোর চেষ্টা করলো। অনেকটা সময় হলো কিন্তু ঘুম ধরছে না। সবাই ঘুমিয়ে গেছে, শুধু রাইসা আর জেরিন ছাড়া। তারা এখন গেম খেলতে ব্যস্ত। রাশিদের এখন ভালো লাগতেছিল না, তাই পাশ ফিরে চোখ বন্ধ করে আছে। কিছু সময় যাওয়ার পর প্রায় ঘুমিয়ে গেছিল, কিন্তু কারো ডাক শুনে তাকাতে দেখলো জেরিন দাঁড়িয়ে আছে। তুই এখানে কেন? আপু ডাকতেছে তোমাকে। কেন? আমি কি জানি। কিছু হয়েছে? আর কোনো প্রশ্ন না করে জেরিনের সাথে আসলো। ডাকতেছেন কেন? এটা কি তোর কলেজ? না, কেন? তাহলে আপনি করে বলছিস কেন? স্ত্রীকে কি কেউ আপনি করে বলে? বরকে কি কেউ তুই করে বলে? রাইট। আপু তুমি দুলাভাইকে তুমি করে বলো, আর দুলাভাই তোমাকে তুমি করে বলবে। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব, চুপচাপ বসে থাক, বড়দের সামনে কথা বলতে নাই। ওকে। জেরিন তুই এদিকে চেপে বস, রাশেদকে একটু বসার জায়গা করে দে। কেন? আমি এখানে কি করব? খাবার খাবো তাই। আমার ইচ্ছা নাই। কিন্তু তুই এখন খাবি, ব্যাস। আমি খেতে পারবো না। তুই খেতে পারবি না মানে তো 14 গোষ্ঠী খাবে। অনেকটা জোর করে অবশেষে খাইয়ে দিল। হঠাৎ রাইসার এমন ব্যবহারে রাশেদ অনেকটাই অবাক হচ্ছে, যে কিনা সবসময় ওর সাথে বাজে ব্যবহার করত, ওকে একদমই সহ্য করতে পারতো না। আর সেই ওকে এতটা কেয়ার করছে, এটাও ভাবতে পারতেছে না। তারপর খাবার শেষ করে নিজের সিটে এসে বসলো। আর রাইসের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে একদম টের পায়নি। এতক্ষণ পর সাগরের ডাকাডাকিতে ঘুম থেকে উঠতে হলো। শালা এইভাবে চিল্লাচিল্লি করছিস কেন? তাই নাম এখন বাসা থেকে নাকি সবাই থাকবি? চলে আসছি। এবার আল্লাহ চল নামি। চল। নামার সময় রাইসাদের সিটের দিকে তাকালো, কিন্তু রাইসাকে দেখতে পেল না। হয়তো ওদের আগেই নেমে গেছে। বাস থেকে নেমে জেনের সাথে দেখা। ভাইয়া আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। কোথায়? বাসায় যাবে না? না, আসলে আমরা সবাই এখন সাকিবদের বাসায় যাব। এই বলার সাথে সাথে রাইসা বলে উঠল, কারো বাসায় যাওয়া হচ্ছে না, আমাদের সাথে এখন বাসায় যাবি। আব্বু অপেক্ষা করছে, চল তাড়াতাড়ি। কি আর করার। রাইসাকে আর কোনো কথা না বলে বন্ধুদের থেকে বিদায় নিয়ে রাইসাদের গাড়িতে উঠল। স্যারের ড্রাইভার সামনে বসার জন্য ওকে পিছনে বসতে হলো। কি অবস্থা রাশেদ? এই তো কোনো রকম। আচ্ছা রাশেদ, তুই এক্সামে ফেল করলি কি করে? এমন সময় এরকম কথা শুনবো আশাই করিনি। আঙ্কেল এই কথা বলার পর রাইসার দিকে তাকিয়ে দেখলো রাইসা মাথা নিচু করে বসে আছে। কি হলো বলছিস না কেন? এক্সাম পেপারে কিছু লিখলে তো পাশ করব। মানে? সেদিন একটু অসুস্থ ছিলাম, তাই না লিখেই বাসায় চলে গেছিলাম। ও, পরের বার যেন এমন না হয়। ওকে। কথাগুলো শেষ করে রাইসার দিকে লক্ষ্য করে দেখলো ও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে কিছু না বলে চুপচাপ বসে রইল। রাশেদের বাসার সামনে আসতেই ওকে নামিয়ে দিয়ে ওনারা সবাই চলে গেল। এরই মাঝে অয়ন কল দিল। অয়ন রাশেদের এক বন্ধু, ও বিপদে। রাশেদ আগামীকালকে আসবে বলে ফোন রেখে দেয়। এদিকে রাইসা কল দেয় ওর সাথে দেখা করতে। আজব, মেয়েটা কি চায় আবার। যাই হোক, বাসে আসে আর ভাবিকে বলে রেখেছে সকাল হতে যেন ওকে ডেকে দেয়। তাই ভোর হতেই ভাবি রুমে এসে ঘুম থেকে জাগিয়ে দিল। ওই ওঠ, পরে বলবি ডেকে দিইনি। উঠছি। ফ্রেশ হয়ে নে, আমি খাবার গরম করে দিচ্ছি। ওকে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলো। এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, কিন্তু তারপরও ওকে এখনই যেতে হবে, কারণ না হলে পরে আবার জ্যামে পড়তে হবে। জ্যামে পড়লে তাহলে জীবন তেনা তেনা হয়ে যাবে। আর তাই নাস্তা করার পর আব্বু আম্মুর রুমে গিয়ে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বের হলো। ভাইকে বললো না, কারণ রাতেই ভাইকে বলে রেখেছিল, আর এখন ওকে ডিস্টার্ব না করাই বেটার ছিল। প্রথমে রাইসার বাসায় আসলো। ওমা, রাইসা দেখি আগে থেকেই রেডি হয়ে আছে। ভালো হয়েছে, অপেক্ষা করতে হয়নি। রাইসাকে সাথে নিয়ে
বাস স্টপ থেকে হারামিতে নিয়ে রওনা দিল। রাইসাও সামনে বসেছে আর ওরা তিনজন পিছনে ছিটে। বললে না কিন্তু কেন যাচ্ছ? কাজ আছে বলছিলাম তো। কি কাজ সেটা কি বলা যায় না? একজনের সাথে দেখা করা। কার সাথে? ফয়সাল, তুমি চিনবে না। সে তোমার কি হয়? বয়ফ্রেন্ড। তাহলে ওর জন্য তুমি আমায় রিজেক্ট করছো? ওর জন্য করব কেন? আর তুমি আমার থেকে ছোট, বড় বা সমবয়সী হলে মেনে নিতাম। তোমার বয়ফ্রেন্ডের যদি অন্য কারোর সাথে রিলেশন থাকে? ও একদম এমন না। মনে করো আছে, তাহলে? তখন কাটা তখন দেখা যাবে, এখন চলো। রাইসা আর ও সামনে বসেছে আর ওরা তিনজন পিছনে ছিটে। সবাই টুকটাক কথা বলতে বলতে 3টার দিকে অয়নদের বাসায় চলে আসলো। রাইসা, তুমি কোথায় যাবে এখন? হোটেলে। সমস্যা হবে না তো? হলে ফয়সালকে কল দিয়ে নিব। ও আচ্ছা, তাহলে আমি এখন আসছি। বাই। বাই। আর শুনো। কি? ফয়সালের একটা পিক দাও তো। কেন? এই যে। আচ্ছা, ওর সাথে কবে দেখা করছো? আগামীকাল। কেন? এমনি। তুমি যে ওর সাথে দেখা করবে সেটা যেন ও না জানে। আমিও তোমার সাথে যাব। কেন? সারপ্রাইজ দিবে। ঠিক আছে, বলবো না। রাইসাকে কেন জানি যেতে দিতে মন চাইছিল না রাশিদের, কিন্তু আটকানোর সাধ্য তার নেই। এই কয়দিনের ব্যবহারে ভেবেছিল হয়তো ওকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা আর হলো না। তবে সেই কষ্টটাকে ভিতরেই রেখে দিল। বন্ধুদের সাথে অয়নের বাসার ভিতরে যেতেই অয়নদের কাছে আসলো। কি রে শালা, কি অবস্থা, কেমন আছিস? এই তো আছি রে কোনো রকম। তোরা সবাই কেমন আছিস? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আচ্ছা আঙ্কেল আন্টি কোথায়? তাদেরকে দেখতে পাচ্ছি না যে। চাচুর বাসায় গেছে। বিয়ে কবে? পরশু। তুই যাস নাই কেন? শালা সেখানে গিয়ে আমি কি করব? এমনিতেই নীলা অন্য কারো হতে চলেছে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস তো? অনেক। নীলাও আমাকে অনেক ভালোবাসে। তাহলে এখনই রেডি হ, আমরা তোর চাচুর বাসায় যাব। নীলা হচ্ছে অয়নের চাচাতো বোন। নীলা ও অয়ন দুজন দুজনকে অনেক ভালোবাসে। নীলার ফ্যামিলি থেকে নীলার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তারা তাদের ফ্যামিলিকে বলতে পারতেছে না যে তারা দুজন দুজনকে ভালোবাসে। আর রাশেদের মূলত এই কারণে আসছে যে তাদের দুই ফ্যামিলিকে বলে কিভাবে তাদেরকে মিল করিয়ে দেওয়া যায়। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে নে। সেটার দরকার নেই, তুই রেডি হ। ঠিক আছে। রাশিদ বসে ভাবতে লাগলো কি করা যায়। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসে। নীলার কথা অয়নদের বলেও কখনো দেখা হয়নি নীলাকে। এসব ভাবতে ভাবতেই অয়ন রেডি হয়ে বেরিয়ে আসলো। হয়ে গেছে, এবার তাহলে চল। ঠিক আছে, চল এখন। অয়নকে নিয়ে বেরিয়ে পড়লো। মাথায় দুইটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এক, কিভাবে বিয়ে আটকানো যায়, আরেকটা রাইসাকে নিয়ে। অয়নের চাচুর বাসা বেশি দূরে না, তাই তাড়াতাড়ি চলে আসলো। অয়নকে সাথে নিয়ে সবাই বাসার ভিতরে গেল। আঙ্কেল আন্টি ওদের দেখে অবাক হয়ে আছে। ওনাদের সালাম দিয়ে আগে একটা রুমে গেল। অনেক ক্লান্ত লাগছিল, তাই নিজের অজান্তেই ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অয়নকে ডাকলো। এদিকে আয়। বল। আঙ্কেল আন্টি তোর চাচু চাচিকে একটা রুমে আনার ব্যবস্থা কর, আর আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আয়। চল। একটা রুমে নিয়ে গেল। রাশেদ নীলাকে কখনো দেখেনি, তাই চিনেও না। রাশেদ, এ হলো নীলা, আর নীলা ও হলো রাশেদ, যাদের কথা তোকে বলতাম। হাই। হ্যালো ভাইয়া। আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি ওনাদের দেখছি। খুব তাড়াতাড়ি। ঠিক আছে। একটা সত্যি কথা বলতে পারবে? জি বলুন। অয়নকে ভালোবাসো? তাহলে আরেকজনকে বিয়ে করতেছো কেন? আব্বুর কথা ভেবে। আর অয়নের ভালোবাসার কি হলো? নীলার সাথে কিছুটা সময় কথা বলার পর অয়ন এসে ওদের ডেকে নিয়ে একটা রুমে গেল। অপরিচিত কেউ নেই, ওদের আব্বু আর ওরা বন্ধুরা। আঙ্কেল, আপনাদের সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। জানি না আপনাদের কাছে এটা শুনতে কেমন লাগবে, কিন্তু এটাই সত্যি যে অয়ন আর নীলা একজন আরেকজনকে ভালোবাসে। কি বলছো এইসব? ঠিকই বলছি চাচ্চু, ওরা ছোট থেকেই ভালোবাসে একজন আরেকজনকে। তোমরা তাহলে এটা বলার জন্য এসেছো? কিন্তু চাচ্চু, আমি আর কিছু শুনতে চাই না, তোমরা এখন যেতে পারো। আমরা চলে যাব, বাট আমাদের কথাটা একবার শুনুন প্লিজ। রাশেদ, তুমি বলো। আঙ্কেল, ওরা চাইলে কিন্তু পালিয়ে বিয়ে করতে পারতো, তবে সেটা করেনি।
এটা শুধুমাত্র আপনার সম্মানের কথা চিন্তা করে। ওরা ছাড়া আপনাদের আর কোনো সন্তান নেই। যদি ওরা হঠাৎ খারাপ কিছু করে তখন কি হবে? সবাইকে তখন পস্তাতে হবে। আর যদি আপনারা ওদের মেনে নেন তাহলে ওদের সাথে আপনারাও সুখে থাকবেন, কারণ সন্তানের সুখেই বাবা মায়ের সুখ। নীলা, অয়ন, এদিকে আয়। বলো। তোরা কি আমাদের এটা আগে থেকে বলতে পারলি না? আমাদের সম্মানের কথা খুব ভাবিস, তাই না? আসলে আব্বু। কোনো কিন্তু না, পরশু তোদের বিয়ে। এত সহজে আঙ্কেল মেনে নিবে ভাবতেই পারেনি ওরা। অয়ন আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পরের দিন রাইসার কলে ঘুম থেকে উঠল রাশেদ। হ্যাঁ বলো। কোথায় তুমি? অয়নের চাচ্চুর বাসায়। তোমাকে SMS এ একটা ঠিকানা দিছি, তাড়াতাড়ি চলে আসো। কেন? ফয়সালের সাথে দেখা করব, আর আমি এখনো ওকে বলিনি আমি ঢাকাতে আছি। গুড, আমি আসছি। দ্রুত রেডি হয়ে আঙ্কেল আন্টিকে বলে গাড়ি নিয়ে রাইসের দেওয়া ঠিকানায় রওনা দিল। গতকাল রাতে সবে অনেক রাত জেগেছিল, তাই সবে এখনো ঘুমিয়ে আছে। প্রায় 45 মিনিট পর রাইসের দেওয়া ঠিকানাতে আসলো। সেখানে বেশি কথা না বলে রাইসাকে গাড়িতে তুলে ড্রাইভ করতে লাগলো। কোথায় যাচ্ছি এখন? ওদের বাসায়। ও। রাইসের কথা মতো একটা বাসার সামনে আসলো ওরা। তেমন কোনো লোকজন নেই, অনেকটাই নিরিবিলি পরিবেশ। যখনই রাইসা গাড়ি থেকে নেমে যাবে তখন বাসা থেকে একটা ছেলে আর একটা মেয়ে বের হয়ে আসলো। ওনারা কারা? ফয়সাল, বাট মেয়েটাকে চিনি না। ওর জিএফ হবে হয়তো। মোটেও না। তুমি গাড়িতে বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে? দেখতেই পাবে। আর তোমাকে কল দিলাম, রিসিভ করো, তাহলে আমাদের সব কথা শুনতে পারবে তুমি। ঠিক আছে। পাশে থাকা গোলাপ গাছ থেকে একটা গোলাপ নিয়ে মেয়েটার সামনে হাঁটু গেয়ে বসলো রাশেদ। তোমাকে আমার অনেক ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। হবে কি আমার রাত জেগে চাঁদ দেখার সঙ্গী। ও হ্যালো। আপনার? এটা আমার গার্লফ্রেন্ড। কতদিনের রিলেশন? হ্যাঁ, 2 বছরের। আপনার কি একটাই গার্লফ্রেন্ড? হ্যাঁ, আর অন্য কাউকে প্রপোজ করেন? রাশেদ কিছু বলতে যাবে, তার আগে ঠাস ঠাস দুটো শব্দ হলো। হ্যাঁ, রাইসা ওই লুচু ব্যাটাকে মারছে। শালা বদমাইশ, তোর লজ্জা করে না এমন করতে? আজ রাশেদ না থাকলে আমি জানতেই পারতাম না তোর আসল চরিত্র। আমা কোনো কিছু বলতে না দিয়ে একটা কথা বলবি তো মেরে ফেলবো, জানোয়ার কোথাকার। কখন আমার চোখের সামনে আসবি না। আর কোনো কথা না বলে রাইসা রাশেদের কলার ধরে গাড়িতে নিয়ে আসলো। সারা পথ কেউ কোনো আওয়াজ করলো না। রাইসা ফুপিয়ে কাঁদলো। রাশেদ বাধা দিল না। কাঁদলে মন হালকা হয়। রাশেদের বাসায় ওকে নামিয়ে দিয়ে রাইসা বাসায় চলে এলো। এসে কান্না শুরু করে দিল। ও ভাবতে পারেনি যাকে এত বছর ভালোবেসে এসেছে সে এত বড় ধোকা দিবে। আর এই ধোকাবাজির জন্য ও রাশেদের মতো একটা ছেলেকে, রাশেদ ওকে কত ভালোবাসে আর ও তাকে কষ্ট দিয়েছে রাইসার ভাবতে পারে না। তখনই সে রাশেদকে কল করে। রাশেদ, কই তুমি? এই তো রুমে ঢুকলাম মাত্র, গোসল করতে যাব। করতে হবে না, এক্ষুনি একবার আমার দেওয়া ঠিকানায় আসো। মানে টানে নাই, আসতে বলেছি আসো, না হলে আমি সুইসাইড করব। রাশেদকে কিছু বলতে না দিয়ে রাইসা ফোন কেটে দেয়। আজব, এই মেয়ের আবার হলো কি? রাশেদ আর দেরি করে না, দ্রুত রাইসা দেওয়ার ঠিকানায় পৌঁছায়। কিন্তু না, রাইসা তো আসে নাই। আরে কই ও? কিছুক্ষণ পর রাইসাকে আসতে দেখে রাশেদ পাগলের মতো দৌড়ে ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। রাইসা হতবাক, ছেলেটা তাকে এত ভালোবাসে। তো এমন বাচ্চাদের মতো কাঁদছো কেন? সুইসাইডের কথা কেন বললা? তোমার কিছু হলে আমার কি হতো? এত ভালোবাসো আমায়? আরো বেশি। তাহলে সারা জীবন ভালোবাসার দায়িত্ব নাও এবার। মানে আমাকে বউ করে ঘরে তুলে নাও। রাশেদ নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এই রাকি ম্যাডাম তার বউ হতে রাজি। কিন্তু আমি যে জুনিয়র, তুমি যে ম্যাডাম। তাতে কি? ভালোবাসা কি এসব মানে? আর হ্যাঁ রাশেদ, তুমি হয়তো অবাক হবে, কিন্তু ভেবে দেখলাম তোমার মতো ভালো আমাকে কেউ বাসতে পারবে না। তাই আমাকে ক্ষমা করো সকল অন্যায়ের জন্য, আর একবার সুযোগ দাও। আমাকেও ক্ষমা করো অন্যায়ের জন্য। কেন? কারণ এতদিন যে নাম্বার থেকে তোমাকে বিরক্ত করা হতো সেটা আমারই। তোমাকে পাওয়ার জন্য এত সব করি। তার মানে জেরিনকে কিডন্যাপ তুমি করো, আর জেরিন সব জানেও? ওর কোনো দোষ নাই, আমার কথাতেই
আচ্ছা ওসব ছাড়ো, এখন বলো আমি কি ক্ষমা পাবো না? রাইসা চুপ করে যায়। রাশিদ মাথা নিচু করে। রাইসা হয়তো এবার আর তাকে মেনে নিবে না এসব জানার পর। পেছনে তাকিয়ে দেখে যে ওর সব বন্ধুরা প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে। রাশিদ অবাক হয়, এরা কখন এলো? এদিকে রাইসা কোনো কিছু না বলে চলে যায়। দোলা ভাই যাও, আপুকে থামাও। হে ইয়াং ম্যান গো, তোমাকে পারতেই হবে। দোস্ত দৌড়া, থামা ভাবিস, সরি ম্যাডাম রে। রাশিদ সবার থেকে সাহস পেয়ে আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে চোখের পানি মুছে দেয় এক দৌড় গিয়ে রাইসার হাত ধরে। আমি জানি আমি কিছু অন্যায় করেছি, কিন্তু তার জন্য আমি ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারি না। এই যে রাগী ম্যাডাম হবেন আমার বউ, একেবারে আপনার বাধ্য ছাত্র হয়ে থাকবো, কথা দিলাম। হ্যাঁ হব, এই রাগী ম্যাডাম তোমার বউ হবে। পেছন থেকে সবাই খুশিতে চিৎকার করে ওঠে। প্রিন্সিপাল স্যারের চোখ থেকে পানি করে, কারণ তার এই রাগী মেয়েটাকে একমাত্র রাশিদই সোজা করতে পারবে। সেও মনে মনে চাইতো রাশিদ তার মেয়ের জামাই হোক, কারণ তিনিও বয়স, বর্ণ, ধর্মকে ভালোবাসার প্রতিবন্ধকতা মানে না। জেন আর বন্ধুরা খুশিতে দিশাহারা। রাইসা আর রাশিদ দুজনের হাত ধরে দৌড়াতে থাকে। আজ থেকে পুরোটা একে অপরের জন্য হয়ে গেল, দুজন দুজনের হয়ে গেল। রাশিদ রাইসার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। রাইসা পরম যত্নে চোখ বুজে নেয়।